আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ আবার আসছি আপনাদের সাথে। আজকে আমরা রসায়ন ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো। রসায়ন ফার্স্ট পেপারে হচ্ছে কিভাবে তুমি হচ্ছে সহজে হচ্ছে প্রিপারেশনটা নিতে পারবা। অনেকে আসলে লাস্ট টাইমে এসে বুঝতে পারতেছে না, ভাইয়া আমি তো এতদিন অনেকভাবে পড়ি নাই, আমি এখন লাস্ট সময় কিছু পড়ে হচ্ছে কোনোভাবে গোছায় উঠাইতে পারবো কিনা। অ্যাকচুয়ালি তুমি যদি চাও ভাইয়া, এগুলা এমন এমন চ্যাপ্টার তুমি যদি টপিক বেস ধরে পড়াশোনাগুলো করো, আর আমরা একটা প্ল্যান করছি যে তুমি যদি আমাদের সাথেও করো, দেখবা তুমি যদি এর আগে নাও করে থাকো অন্তত হচ্ছে অ্যাটেন্ড করে আসতে পারবে এবং A+ পর্যন্ত উঠাইতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে শুধু মুখের কথা না, তুমি হচ্ছে ইনশাআল্লাহ যদি কাজ করতে হবে, লাস্ট সময় এসে ছেড়ে দেওয়া যাবে না। তবে ভাইয়া আমাদের সমস্যা কি, আমরা অনেকে বুঝতে পারি না যে আমি আসলে পড়বো কেমন করে। দেখো, রসায়ন প্রথম পত্র তোমার শর্ট সিলেবাস, দ্যাট মিনস তোমার 4টা অধ্যায় আছে। এই 4টা অধ্যায়ে 8টা সিকিউ হয়। তোমাকে আগে বুঝতে হবে যে 8টা সিকিউটা আসে কিভাবে। যদি আমরা ধরি বিগত বছরগুলো অ্যানালাইসিস করি, তাহলে তুমি দেখতে পাবা যে রসায়ন অর্থাৎ প্রথম পত্রের যে প্রথম অধ্যায়, মানে অ্যাকচুয়ালি শর্ট সিলেবাসের প্রথম অধ্যায়, আর মানে বইয়ের হচ্ছে দ্বিতীয় অধ্যায়। গুণগত রসায়নে যদি আমরা দেখি, তাহলে গুণগত রসায়ন থেকে আসে হচ্ছে তোমার 2টা করে, আর রাসায়নিক পরিবর্তনেও আসে 2টা। মৌলে পর্যাবৃত্ত ধর্মতে দেখা যায় 3টা বা হচ্ছে কম্বাইন্ড থাকে, আর এখান থেকে থাকে হচ্ছে 1টা। তাহলে টোটাল আমার কোশ্চেন হচ্ছে কয়টা? টোটাল কোশ্চেন হচ্ছে আমার 8টা। ভাইয়া তোমাকে দিতে হবে কয়টা? তোমাকে দিতে হবে হচ্ছে 5টা। ভাই এখানে কোনো বিভাগ টিভাগ থাকে না, এটা ম্যাথের মতো না যে ক বিভাগ থাকবে। দ্যাট মিনস তুমি যে কোনো 5টা দিতে পারবা। এখন ভাইয়া আসি যে আমি আসলে তাহলে ভাইয়া পড়বো কয়টা অধ্যায়ের জন্য। অ্যাকচুয়ালি বারবার বলি, যেহেতু তোমার সিকিউ এবং এমসিকিউ আছে, সিকিউ অ্যান্ড হচ্ছে এমসিকিউ, তুমি 25 যারা হচ্ছে পরীক্ষা দিবা, তুমি টাকা টুকা দিয়ে, আমি জানি যে তুমি টাকা টুকা দিয়ে 25 পাবা। তো এখন কথা হচ্ছে তোমাকে লাগে তাহলে কত অ্যাকচুয়ালি 80-র জন্য, যদি আমি ধরি যে A+ তুমি উঠাইতে যাচ্ছ, A+ উঠাইতে যাচ্ছ, দ্যাট মিনস 55-এর মতো লাগে। হ্যাঁ, তোমাকে অ্যাকচুয়ালি এই সিকিউ এবং এমসিকিউ থেকে, সিকিউতে থাকে হচ্ছে তোমার 50 আর এমসিকিউতে থাকে হচ্ছে 25। এই 75 থেকে তাহলে তোমাকে উঠাইতে হবে অ্যাকচুয়ালি কত? 55। যদি তুমি 55 উঠাইতে পারো, দ্যাট মিনস তোমার A+। এখন আসি, তাহলে এই জন্যই বলা হয় যে সায়েন্সের যে 4টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোতে A+ উঠানো আর কি সহজ। এখন আসি যে 50 এবং 25, 75 আছে, আমরা ভাই পড়বো কেমন করে। তা অবশ্যই মাথায় রাখবা যে তোমাকে এমসিকিউটা পড়তে হবে আলাদা করে, সিকিউটা আলাদা করে পড়তে হবে। এবং এই সিকিউতে 50-এর জন্য আমি হচ্ছে এইখান থেকে আমি কোন অধ্যায়গুলো সিলেক্ট করব। তুমি দেখো এই 3টা চ্যাপ্টার, রাইট? গুণগত রসায়ন, মৌলে পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন থেকেই তোমার কোশ্চেন আসতেছে কয়টা? 60টার মতো। আর কর্মমুখী রসায়ন থেকে 1টা। অ্যাকচুয়ালি যাদের হচ্ছে কেমিস্ট্রিতে মানে তোমার হচ্ছে করা কম থাকে বা হচ্ছে কম পড়াশোনা করে, তারা করে কি যে কর্মমুখী রসায়নটাকে সিলেক্ট করে দেয়। কারণটা হচ্ছে কি যে এখানে তোমার কি আসে, এখানে তোমার হচ্ছে 2-1টা জাস্ট পড়লে প্রিজারভেটিভস, আর হচ্ছে যদি তুমি প্রিজারভেটিভস আর তোমার হচ্ছে ভিনেগার যদি তুমি পড়ো, দ্যাট মিনস তুমি একটা সিকিউ খুব সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারবা। এখন আসি যে ভাইয়া তাহলে হচ্ছে আমি এখান থেকে কেমনে কি দিব। আমি তোমাকে বলবো যে অ্যাকচুয়ালি দেখো, মৌলে পর্যাবৃত্ত ধর্মটা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, যেমনটা হচ্ছে সেকেন্ড পেপারে আছে অর্গানিক কেমিস্ট্রি। সো এই অধ্যায়টা কি ভাই আমি কোনোভাবে স্কিপ করবো কিনা? তা আমি এতটুকু বলবো, যদি এই অধ্যায়টা স্কিপ করো তাহলে তোমার সব থেকে বড় ভুল হবে। কারণ এটা যদি স্কিপ করো তাহলে তোমাকে 5টার মধ্যে থেকে 5টা দিতে হবে, মানে অনেকটা রিস্কি হয়ে যাবে যে তুমি 5টা অ্যাটেন্ড করতে পারবা কিনা। ঠিক আছে, তা আমি এতটুকুই বলবো যে আমাদের এখানে যে চ্যাপ্টার আছে, তুমি সবগুলো একটু অল্প মানে টাইপগুলো পড়বা। যেমন আমি তোমাকে বলি, গুণগত রসায়নে 2টা সিকিউ আছে, 2টা সিকিউ আসে 2 ধরনের টাইপ থেকে। ঠিক আছে, এই টাইপগুলো আমরা দেখাবো। মৌলে পর্যাবৃত্ত ধর্মের যে 3টা সিকিউ হচ্ছে, 3টার জন্য হচ্ছে 3টা আলাদা আলাদা টাইপগুলো আছে। সো ওই জায়গাগুলো যদি আমি দেখি, ভাই আমি 3টা ট্রাই করব। যদি হচ্ছে মনে হয় যে না আমার একটা চারটা কঠিন মনে হচ্ছে, তাহলে তুমি ওটা বাদ দিয়ে দিবা। তাহলে হচ্ছে কমপক্ষে যে দেখো ভাইয়া, তুমি যদি একটু মৌলে পর্যাবৃত্ত ধর্মটা পড়ো, একটু ইন্টেলেকচুয়ালি পড়া লাগবে, একটু হচ্ছে বেছে বেছে পড়তে হবে, তাহলে দেখবা যে কমপক্ষে 2টা অ্যাটেন্ড করতে পারবা। রাসায়নিক পরিবর্তনে 2টা সহজ টাইপ থেকে আসে। সো আমরা যদি অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করে পড়ি, তাহলে দেখবা যে তোমার পড়াশোনাটা এফিশিয়েন্ট হবে। আমরা সেটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার হচ্ছে আমরা দেখব গুণগত রসায়ন থেকে যে আমরা 2টা সিকিউর কথা বললাম, আসলে 2টা সিকিউ আসলে কোন কোন টপিক থেকে আসে। যদি আমরা দেখি, একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখবা যে মানে একটা সিকিউ আসে তোমার হচ্ছে দ্রাব্যতার গুণফল অদকে পড়বে কি পড়বে না। ঠিক আছে, তারপর সময় প্রভাব, এই রিলেটেড যে অঙ্কগুলো আসে সে জায়গা থেকে একটা সিকিউ সুন্দরভাবে হয়ে যায়। দ্বিতীয় যদি সিকিউটার কথা আমরা বলি, সেটা হচ্ছে যে তোমার কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে বর্ণালী মডেল। তো এই জায়গাগুলো থেকে বেশিরভাগ দেখা যায়, তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে হয়ে যাচ্ছে। দ্যাট মিনস সিকিউর জন্য আমি বারবার আবার বলে দিচ্ছি যে এই ক্লাসগুলো হচ্ছে কাদের জন্য, যারা হচ্ছে অলরেডি পড়ে ফেলছো, একদম ভালো টপ লেভেলের প্রিপারেশন নিয়ে ফেলছো, যে যাদের হচ্ছে এই টপ লেভেলের প্রিপারেশন থেকে যে ভাই আমি প্র্যাকটিস করতে চাই, তুমি হচ্ছে এগুলা স্কিপও করতে পারো। আর যাদের হচ্ছে মিডিয়াম এবং ভাই আমি কখনো পড়িনি, আমি বলবো যে তাদের জন্য এই ভিডিওগুলো। তুমি হচ্ছে খুব সুন্দরভাবে এই কম সময়ের মধ্যে যে যে টপিকগুলো দেখতে পারবা এবং এই টপিকগুলো হচ্ছে বারবার অ্যানালাইসিস করো, তুমি অবশ্যই
সিকিউতে আমি বলতেছি যে 50-50 পাওয়ার মতো হচ্ছে তোমার সামর্থ্য থাকবে ইনশাল্লাহ, আর এমসিকিউটা হচ্ছে আমরা দেখাই দিব ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা এই টপিকগুলো নিয়ে কথা বলবো এবং এই টপিকগুলো শেষ করবো এখন। এবার হচ্ছে আমরা দেখব যে আমরা প্রথম যে সিকিউরিটার কথা বললাম, অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমরা পরে পড়াই, কিন্তু অবশ্যই আমি বলবো যে গুণগত রসায়নের ক্ষেত্রে অবশ্যই তোমাকে ফার্স্টলি এটাকে করতে হবে, অর্থাৎ দ্রাব্যতার গুণফল অধকে পড়বে কিনা, এরকম যে টাইপের অঙ্কগুলো আছে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে আগে তোমাকে পড়তে হবে, তারপর হচ্ছে তুমি বাকি পড়াশোনাগুলো করবা। কারণটা হচ্ছে এইগুলা মেনটেন যদি তুমি করতে না পারো, দেখবা যে এই টাইপটা আসবেই এমন একটা টাইপ যে টাইপটা আসবেই, সো সেই টাইপটা তো আমাকে ভালো করে করতে হবে। তা প্রথমত হচ্ছে যে আমাদের এটা একটা ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন, অ্যাকচুয়ালি হচ্ছে 24 সালে কোনো পরীক্ষা হয়নি এরা অটো পাস পাইছিল এই সাবজেক্টগুলোতে। সো এই জন্য হচ্ছে আমরা দেখবো 23 সালের প্রশ্নটা আসলে কেমন ছিল, একটু প্রশ্নটা যদি বোঝার চেষ্টা করি। একটা পাত্র দেওয়া আছে, দুইটা পাত্র দেওয়া আছে, মানে তাহলে বুঝলা কি যে দুইটা পাত্র থাকবে, অ্যাকচুয়ালি 3টা পাত্র রাখা লাগে, মানে হচ্ছে যে মিশ্রণ বলে দেয়, মিশ্রণ দ্যাট মিনস A+B, যদি 3টা পাত্র থাকে তাহলে দেখবা যে A+B লেখা আছে ওখানে। ওকে, এখন আসি যে আমার এখানে ক নম্বর প্রশ্নটা হুন্ডের নিয়ম। এই জন্য আমি আবার বলি যে ক এবং খ এর জন্য তুমি কি করবো। অনেকে বলে যে ভাই আমি সবগুলোই পারি বাট ক খ গুলো পারতেছি না। একটা কথা বলি, প্রথম কাজটা হচ্ছে কি, যদি যারা বই পড়ে থাকবা, অ্যাকচুয়ালি টপিক ওয়াইজ পড়ে থাকবা, তাদের সমস্যা না হওয়ারই কথা। আমরা অনেকে আছি এই সময়টাতে, আমরা অনেকে হচ্ছে মুখস্থ করার চিন্তা ভাবনা করি, যে মুখস্থ করার চেষ্টা করবা না, বোঝার চেষ্টা করবা, বুঝে হচ্ছে নিজের মতো করে লিখবা, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজটা কি করতে হবে, যে এখন যদি আমি চাই প্রত্যেক ক খ গুলো ভাইয়া কেমনে পড়বো, তুমি হচ্ছে ভাইয়া বিগত বছরে যে ক খ গুলো ছিল বোর্ডের, ক খ গুলো পড়ে ফেলবা। এখন আসি তাহলে বুঝলাম যে বোর্ডের ক খ গুলো পড়লেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? আমরা ডিরেক্ট হচ্ছে গ এবং ঘ গুলাতে চলে আসবো। ওকে, দেখি যে এখানে আমাকে কি বলছে। প্রথমে বলছে যে AB যৌগের দ্রাব্যতা লিখো, AB যৌগের দ্রাব্যতা লিখতে বলছে। তাহলে AB যৌগের দ্রাব্যতা লিখতে যেহেতু আমাকে বলছে, যে তাহলে AB যৌগের আমাকে দ্রাব্যতা বের করতে হবে। আর ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় মিশ্রণে কোনো অধক্ষেপ পড়বে কি না, আমাকে সেটা বের করতে হবে। এখন আসি যে আমরা অনেকে ভাঙতে পারি না, বা অনেকে হচ্ছে যৌগ লিখতে পারি না, তাদের জন্য আমি কিছু কথা বলি, একটু স্টেপ দেখবা, আমরা আসি। প্রথম কাজটা কি ভাইয়া, প্রথম কাজটা হচ্ছে যে দেখো AB, হ্যাঁ 4টা আছে, এই 4টা যদি পড়ে ফেলো তাহলে তোমার শেষ। এটা এমসিকিউর জন্য লাগে, আমি এমসিকিউর জন্য পড়াই। AB2 বা A2B হবে, একটা হচ্ছে AB3 আর একটা হচ্ছে A2B3। তুমি দেখবা আমার এই চ্যানেলেই হচ্ছে ভিডিওগুলো দেওয়া আছে এটা সম্পর্কিত, ইনশাআল্লাহ যদি ভিডিওগুলো করে ফেলো দেখবে যে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তাই ভাঙবো কেমন করে ভাই, AB যদি আমি ভাঙি তাহলে হবে কি রকম, মাথায় রাখবে একটা প্লাস একটা মাইনাস, তাহলে ওইভাবেই ভাঙবে, A প্লাস আর একটা হচ্ছে B মাইনাস। তারপর কি ভাইয়া মাথায় রাখবা, এখানে তো ভাইয়া তাহলে কেমন হবে বলেন তো, AB2 তে কেমন হবে, মাথায় রাখবা যে এখানে নিজের যোজনী হচ্ছে অন্যের সাথে বসে। যেমন যদি বলা হয় AB2 যৌগে, পরীক্ষায় আসে, এমসিকিউ পরীক্ষায় অনেকবার আসছে যে AB2 যৌগে বলো তো A এর যোজনী কত, B এর যোজনী কত, মাথায় রাখবা নিজের যোজনী অন্যের সাথে বসে। তাহলে দেখো A এর যোজনী হচ্ছে 2 আর B এর যোজনী হচ্ছে 1। তাহলে হচ্ছে কি, যখন ভাঙা হবে অর্থাৎ যৌগ রূপে যখন তুমি ভাঙবা, তখন হবে কি জানো, নিজের যে যোজনীটা আছে ওটা মাথায় যাবে, ওটা কোথায় যাবে, মাথায় যাবে, আর যার সাথে আছে সেটা সামনে বসবে। দ্যাট মিনস কি বললেন ভাইয়া, কিছুই বুঝিনি, তাহলে ভালো করে বুঝো যে সবসময় বাম সাইডের যে যৌগটা আছে সেটা প্লাস হবে আর ডান সাইডের যৌগটা মাইনাস হবে। AB2 আছে, তাহলে ভাই এটা আমি ভাঙবো কেমন করে, দেখো A যোজনী 2, তাহলে এটা 2 প্লাস হবে, কারণ আমরা জানি প্লাস আর এটা হচ্ছে মাইনাস। ওকে, তারপর হচ্ছে কি হবে, B কি হবে, তাহলে মাইনাস হচ্ছে, B কয়টা আছে, 2টা আছে, দ্যাট মিনস 2। এইভাবে আর কি ভাঙতে হবে, যদি এইভাবে ভাঙতে পারো তাহলে দেখবা যে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। AB3টাও তাহলে কিভাবে কাজ করব, দেখো A3 প্লাস আর হচ্ছে B মাইনাস, আর কিন্তু হচ্ছে 3টা থাকার কারণে 3। এইটা হচ্ছে কাহিনী, যদি তোমার এই কাহিনীটা বুঝতে পারো তাহলে দেখবে যে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তাহলে এখানে এরকম করে সেম ভাবে হচ্ছে A2B3 যদি কথা বলি তাহলে হবে কি A3 প্লাস প্লাস হচ্ছে B2 মাইনাস, দেখো এটার সাথে 3 বের সাথে 2, অর্থাৎ নিজের যোজনী মাথায় চলে গেছে। এখন দেখো যে A আছে কয়টা, 2টা, 2 সামনে হবে, B আছে কয়টা, 3টা, তাহলে 3 সামনে হবে। তাহলে দেখো আমরা যদি এই প্রসেসে যাই তাহলে দেখবা খুব সুন্দরভাবে আমরা যৌগ ভাঙতে পারবো। এখন ডিরেক্ট আমরা হচ্ছে দ্রাব্যতার গুণফল বের করতে পারবো কিনা সেটাতে আসি। দ্রাব্যতার গুণফল যদি আমি বের করতে চাই তাহলে দেখো এখানে আছে, অ্যাকচুয়ালি একটা সূত্র আছে, সেটা আমি তোমাকে বলতেছি, ভালো করে মনে রাখবা। যে দেখো কয়টা আছে, অর্থাৎ সূত্রটা এরকম, যা যা থাকবে তার উপর পাওয়ার দিবা। আগে দেখো এটা A কয়টা আছে, 1 একটা, তাহলে এর পাওয়ার সাথে কিছু আছে না, তাহলে 1 গুণন B কয়টা আছে, একটা,
বি বি একটা, কয়টা আছে একটা, মানে যা উপরে যা নিচে লিখবা তা উপরে লিখবা, দ্যাট মিন ভিত্তি এবং বেস সেম করতে হবে। ওকে, তারপর এস, এই যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো যোগ করে দিবা, তাহলে দেখো তো কত, এক যতই করো না কেন এটাই হবে স্কোয়ার। বি এর ক্ষেত্রে দেখো তাহলে কিভাবে হবে, এ কয়টা একটা, যা লিখবা বেসে তা লিখবা পাওয়ারে, বি কয়টা দুইটা, তাহলে 2 গুণন 2, আর এস কত হবে 3 হবে, 2 একে 3, তাহলে কত হচ্ছে 4s³ ওকে। তারপর ab3টা কি হবে, ab3টা মুখে বলার চেষ্টা করি, দেখি মুখে বলার করতে পারি কিনা। কথা হচ্ছে যে এ আছে একটা, একের উপর পাওয়ার 1, দ্যাট মিনস 1, বি আছে 3টা, 3-এর উপর পাওয়ার 3, আমি বলছিলাম কি যে বেস যত হবে তোমার পাওয়ার তত হবে 3, তাহলে 3 ত্রিকা কত হয়, 3-এর উপর 3 দিলে হয় 27, তাহলে 27, আর এস কি করতে হয় যে এখানে যোগ করতে হয়, 1 আর 3 যোগ, তাহলে হচ্ছে 4, তাহলে দ্যাট মিনস 27s⁴। এটা কত হচ্ছে 27s⁴। এটা কত হবে দেখো, 2 এর উপর 2 4, 3-এর উপর 3, তাহলে 27, তাহলে 27 গুণন 4 করলে 108 হয়, আর 108s⁵। ভাই আমি তোমাকে বারবার বলতেছি এই চারটার বাইরে তোমার কখনো কোনো এমসিকিউতে আসে না, তুমি দেখবা যতগুলো এ পর্যন্ত ভার্সিটি হোক হচ্ছে মানে তোমার যত অ্যাডমিশন আছে ভার্সিটি, মেডিকেল, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যততে আসছে যেগুলো মুখে আসছে এই চারটার বাইরে কখনো আসা সম্ভব না। হয়তো বা দেওয়া আছে A3B, হ্যাঁ ওই AB3 যে কথা A3Bও সেম কথা, তারপর A2B যে কথা AB2ও সেম কথা, বুঝতে পারছো? এই চারটা আকারের বাইরে আসে না, মাথায় রাখবা। ওকে, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে দেখবা যে তোমার জন্য অঙ্কটা করা ইজি হবে। এখন আসি যে ভাইয়া দ্রাব্যতার কথাটা কি, দ্রাব্যতা দ্যাট মিনস হচ্ছে এস বের করতে হবে, তোমাকে কি বের করতে হবে এস। আচ্ছা, আর দ্রাব্যতার গুণফল বললে আমরা এগুলো যেটা করলাম এগুলো হচ্ছে দ্রাব্যতার গুণফল, যেটাকে আমরা বলি KSP। হ্যাঁ, এটা দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল। আর দ্রাব্যতা বললে আমাকে বের করতে হবে কি বলতো, এস বের করতে হবে। ওকে, তাহলে এবার আমি তাহলে যদি এই পার্টটা বুঝি, দেখো আমাদের এমসিকিউ পার্ট সহ আমরা হচ্ছে দেখাই দিলাম, ইনশাআল্লাহ এমসিকিউ তো এই কথাগুলো বলবো। তাহলে আমরা আই থিঙ্ক প্রশ্নটা দেখে ফেলছি, এখন আমরা সলভ করা শুরু করব। তা প্রথমে আসি যে গ নাম্বারটা আমরা সলভ করব কিভাবে। গ যদি আসি, তা আমাকে বলছে এ বি যৌগ। প্রথমে দেখো এ বি যৌগ যদি এরকম প্রশ্ন আসে, অ্যাকচুয়ালি গ নাম্বারটা খুব সহজ দেয়, বুঝতে পারছো? এইখানে ঢাকা বোর্ডে এটা কঠিন পড়ে গেছে, একটু কঠিন পড়ছে। তুমি যদি গগুলো অ্যানালাইসিস করো দেখবা যে ওগুলোর থেকে এটা একটু কঠিন পড়ছে। তা এখন আমার কথা হচ্ছে যে এ বি কোথায় কোথায় আছে, দেখো এ আছে এই যৌগটাতে, এই দ্রবণটাতে, বি আছে কোথায় এই দ্রবণটাতে, তাহলে আমাকে কি করতে হবে, এই দুটো যোগ করে দিতে হবে। তাহলে আমি কি করব যে এ এম প্লাস XB। ভাই এটা কি দরকার আছে? না, দরকার নেই, তুই কিছুই করবি না, খালি মনে রাখবি ভাই শোন, তুই খালি মনে রাখবি কি, খালি মনে রাখবি যে এ বি এটাতেও, এতে এ এটাতে আছে, বি এটাতে আছে, এতটুকু মনে রাখলেই হয়ে যাবে। এবার আসি, তাহলে এ বি ভাঙতে হবে না? অবশ্যই ভাঙতে হবে। তাহলে ভাঙবো কেমন করে, ওই যেটা বললাম যে এ প্লাস আর হচ্ছে বি মাইনাস। ওকে, তাহলে এখন আসি যে আমাদের এই অঙ্কে হচ্ছে দেখি কোনো KSP, সরি এখানে AB2, এখানে AB2 এর হচ্ছে KSP দেওয়া ছিল, AB2 এর KSP দেওয়া ছিল, AB2 এর হচ্ছে KSP হচ্ছে বলা আছে 1.84 ইন্টু 10 ইনভার্স 8 এটা দেওয়া আছে। আচ্ছা, যদি AB2 হয়, এখানে যেহেতু AB2 দেওয়া আছে, সো এটা কিন্তু অবশ্যই AB2 এ হবে, হয়তোবা প্রশ্নটা ভুল আছে। হ্যাঁ, AB তো তখন হওয়া সম্ভব না এটা, কারণ তোমার AB2 এর যদি KSP দেওয়া থাকে তুমি তো AB এর আর বের করতে পারবে না, এটা হচ্ছে একটু ভুল ছিল। আচ্ছা, তাহলে আমরা যদি এটা ঠিক করে নিই, তাহলে এটা ঠিক করবো কেমন করে বলো তো, 2 প্লাস হবে আর 2 হবে, কারণ আমি কি বলছি ভাব, দেখ যে এ আর বি দুটো যৌগ, মানে দুটা মৌল মিলে কি হচ্ছে, যৌগ হয়েছে। তাহলে বলো যে যোজনী তারা এক্সচেঞ্জ করে, এ যোজনী 2 এই জন্য বি এর সাথে বসছে, আর বি এর যোজনী 1 এই জন্য 1 এর সাথে বসছে। তাহলে বলো যখন আমি ভাঙায় লিখবো তখন প্লাস মাইনাসের সাথে ওই যোজনীটা বসাই দিতে হবে। দেখো এ যোজনী হচ্ছে 2 প্লাস, আর হচ্ছে এটা বি মাইনাস। ওকে, আর বি কটা আছে, দুইটা আছে, দুইটা এভাবে দিলাম। ওকে, এবার আসি তাহলে আমাদের KSP, এই KSP দ্রাব্যতার গুণফল থেকে আমাকে দ্রাব্যতা বের করতে হবে। দ্রাব্যতা মিন্স কি, দ্রাব্যতা মানে এস এর মান। ওকে, তাহলে এবার আসি যে আমরা কিভাবে কাজ করব। প্রথমে আসি, তাহলে বলো এটা S আর এটা কি বলো তো 2S। তাহলে আমরা যদি এখন KSP বের করি, তাহলে কি লিখি বলো তো, কি লিখবো? KSP লিখলে আমরা কি লিখবো, যে A 2 প্লাস গুণন হচ্ছে 2B মাইনাস, এটা লিখবো কিনা? তাহলে দেখো S গুণন হচ্ছে 2S, তাহলে কত হচ্ছে বলো তো, কত হচ্ছে তাহলে? হ্যাঁ, তাহলে হচ্ছে 2
2s এইরকম কি ব্যাপারটা হবে না? আমরা কি বলছিলাম বলতো যে অবশ্যই মাথায় রাখতে হবে যে সামনে যদি কিছু থাকে সেটা কি যাবে, পাওয়ারে যাবে। কারণ আমি বললাম একটু আগেই কিন্তু বলছি যে ab2 মানেই হচ্ছে তোমার কি আসতেছে 4s কিউব আসবে মাস্ট। তাহলে এটা মনে রাখতে হবে, বুঝছো? এটা ভুল করা যাবে না। b এর মানে হচ্ছে মনে রাখবা 2b মাইনাস মানে হচ্ছে 2s, যেমন তাই এটা 2s এই মাথায় রাখতে হবে, অর্থাৎ সামনে যেটা থাকবে ওটা পাওয়ারে দিতে হবে, অনেকটা লগের মতো, ঠিক আছে? তাহলে কত আসবে 4s কিউব। বলো তো বুঝছো কিনা? আই থিঙ্ক এটা বোঝার কথা। হ্যাঁ, এটা এই যে একটু আগেই শিখাইলাম আমি, বুঝছো? এটা ডিরেক্ট মনে রাখতে হবে আর এই টার্মগুলো বুঝতে হবে। যদি টার্মগুলো বুঝো, এটা তো হচ্ছে জাস্ট ফরম্যাটটা, ঠিক আছে? ফরম্যাটটা যখন কেএসপি করবা তখন কি করতে হবে মাথায় রাখবা, কখনো সহগ সামনে রাখা যায় না, সহগ সামনে রাখা যায় না। যখন কেএসপি করব, কেআইপি করব, সহগ সামনে রাখা যাবে না। অনেকে সহগ সামনে রাখে, ভাই রাখ, সমস্যা নেই, আমি রাখি না কেন বলি, কারণ অনেকেই যে এটা মনে রাখতে পারে না যে ওটা পাওয়ারে যায়, ঠিক আছে? সহগটা কিন্তু কোথায় যায়, পাওয়ারে যায়। দেখো পাওয়ারে গেছে 4s কিউব আসছে, আমরা এই শর্টকাট দিয়েও করছিলাম যে 4s কিউব, আমরা দেখলেই বুঝতে পারি যেন, ওকে? 4s কিউব আসছে। এখন দেখো এটার কেএসপির মান তোমার দেওয়া আছে, সে কেএসপির মানটা কত, তাহলে এই দেখো এইখানে আমার কেএসপির মান দেওয়া, অর্থাৎ তাহলে হচ্ছে 1.84 ইন্টু 10 ইনভার্স 8, রাইট? আর এখানে কত 4s কিউব। তাহলে আমি এখন কি করব, আমাকে ক্যালকুলেটর দিয়ে 4টাকে এদের ভাগ দিয়ে দিবা। দেখো তো ভাগ দাও তো সুন্দরভাবে। অ্যাকচুয়ালি এস এর মান কত আসবে তাহলে? 0.0358 এটা আসে, আর কিছু নাই? আচ্ছা, তাহলে এটা কি হবে? আচ্ছা, যদি এরকম করে আসে, অর্থাৎ দ্যাট মিনস মোলার বা মোল পার লিটার, ওকে? আচ্ছা, এখন আসি যে এটাকে হচ্ছে এভাবে সাইন্টিফিক্যালি লিখতে পারো যে 3.58 ইন্টু কত বলো তো 10 ইনভার্স 2 এই যে মোলার বা মোল পার লিটার, ওকে? কারণ হচ্ছে এটা সবসময় হচ্ছে ঘনত্ব, অর্থাৎ হচ্ছে যে তোমার কি বলে যে এটা হচ্ছে আমাদের এসটাকে হচ্ছে সবসময় কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রার সাথে তুলনা করি, তাহলে ওভাবেই কাজ করতে হবে। দেখো এখানে আমরা কি করছি, নর্মালি কাজ হচ্ছে যে কেএসপির মানটা দেওয়া ছিল ab2, তাহলে আমরা ওটা হচ্ছে এটাকে জাস্ট ভেঙে নিছি, রাইট? ভেঙে নেওয়ার পর কি করছি যে এখানে যে আমাদের এস, অ্যাকচুয়ালি দ্রাব্যতা মানে হচ্ছে মাথা রাখবা দ্রাব্যতার গুণফল মানে হচ্ছে কেএসপি, আর দ্রাব্যতা মানে হচ্ছে তোমার এস। তাহলে এস এর মানটা সুন্দরভাবে বের করব, 4 দ্বারা প্রথমে ভাগ দিব, ভাগ দেওয়ার পর যে মানটা আসবে সেটাকে কিউব করবা, অর্থাৎ এই যে তখন এরকম হয়ে যায়, এর সমান এই যে এরকম হয়ে যায়। এটা বের করলে আমাদের এই মানটা চলে আসছে, তোমরা দেখবা এটা ক্যালকুলেটর কাজ করছি, ইনশাআল্লাহ হয়ে যাবে। তা দেখো গ নাম্বারটা খুব সোজা ছিল, আই থিঙ্ক এই গ নাম্বারগুলো প্রত্যেকটারই গ দেখবা খুব সহজ থাকবে, ঠিক আছে? গ গুলো সহজ থাকবে। এখন আসি ভাইয়া ঘ নাম্বারটা আমাকে কি বলছে। ঘ নাম্বারটাকে আমাকে বলছে যে দুইটা পাত্র যদি আমি মিশ্রণ করি তাহলে হচ্ছে অধক্ষেপ পড়বে কিনা। এখন তাহলে আমাকে স্টেপগুলো আগে জানতে হবে, আগে স্টেপ। তাহলে অধক্ষেপ পড়ার জন্য, অধক্ষেপের অঙ্ক করার জন্য, তাহলে অধক্ষেপ করার প্রসিডিউর, তাহলে আমাকে প্রসিডিউর জানতে হবে। তাহলে স্টেপ 1 স্টেপ দিয়ে আমরা শিখবো, একটা করে স্টেপ লিখবো আর অঙ্ক করবো। তাহলে স্টেপ 1 ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে যে তুমি এখানে দেখো ab2 যার কেএসপি, দেখো তো কেএসপি কার দেওয়া আছে, ab2 এর দেওয়া আছে। তাহলে প্রথমে হচ্ছে যৌগ করতে হবে, মানে যৌগটা বিক্রিয়া করাইতে হবে। তাহলে বিক্রিয়া করব, প্রথমটা কি বিক্রিয়া করব, বিক্রিয়া করব, ওকে? তা বিক্রিয়া করব কেমন করে ভাইয়া? দেখো এই যে am প্লাস হচ্ছে কি xb, ভাই এই বিক্রিয়াটা তো আমি তো বিক্রিয়া করতে পারি না, তা বিক্রিয়া করার জন্য তুমি পারো না, তাই আমি আছি কি জন্য তোমাকে শেখাবো। দেখো প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এগুলো দিবা না ফির পরীক্ষা রুমে। যা চিন্তা করবা যে হয় কি বাম সাইডে একটা যৌগের বাম সাইডেরটা হচ্ছে প্লাস ধরি, ডান সাইডেরটাকে মাইনাস ধরি, ওকে? তা তুমি দুটাতে দিলা। এখন কথা হচ্ছে মাথায় রাখবা এর প্লাসটা, ওকে? আবার ভালো করে শুনো যে এর প্লাসটা একে ধরবে, এর প্লাসটা এর প্লাস, তাহলে প্লাস কাকে ধরবে, মাইনাস কে ধরবে। তাহলে এই যে প্লাসটা কাকে ধরবে, এই মাইনাসকে, সরি এই মাইনাসকে ধরবে, আর এই প্লাসটা এই মাইনাসকে ধরবে। দেখো তো এ বি প্লাস। এন্ড কথা হচ্ছে তুমি দেখো এখানে ab2 লেখা আছে, আমি যদি ভুল না করি ab2 লেখা আছে, ab2 লেখা আছে। তাহলে তুমি বলো তো কি বুঝলা, দ্যাট মিন্স কি বোঝাচ্ছে আমার? তাহলে এখানে তো ab2 লেখা উচিত না, না হলে তো তুমি মিলাইতে পারবে না, কারণ যার কেএসপি দেওয়া থাকবে তারই কেআইপি বের করতে হবে, আর কেআইপি কেএসপি দিয়েই তোমাকে অধক্ষেপ করতে হবে। এখন আসি, প্রথম কথা হচ্ছে ab2 যে লিখলাম ভাইয়া, দ্যাট মিন্স কি বোঝাচ্ছে আমার, ab2 মানে কি? প্রথম কথা হচ্ছে ab2 মানে কি? ab2 মানে হচ্ছে আমার a যোজনী কত 2, a যোজনী কত 2, ab2 মানে কি a যোজনী হচ্ছে 2। তাহলে a যোজনী যদি 2 হয় তাহলে m এর যোজনী কত হবে, 2 হবে। a যোজনী যদি 2 হয়, আমার ভালো করে কথা শুনতে হবে, কারণ দেখো a2 m2 যদি থাকে তাহলে কিন্তু am ও লেখা যায়,
এটাকে লেখা যায় কিনা, এই জন্য কিন্তু লেখা হয়েছে। যেহেতু আমাকে এখানে বলছে AB2, দ্যাট মিনস এ যোজনী হচ্ছে 2, তাহলে আমাকে বুঝতে হবে যে এই দুইটাই কি আছে, এরও যোজনী 2, এম এরও যোজনী কত 2। এইভাবে সিম্পলি লিখছে, তাহলে এই কথাটা মাথায় রাখবা, তাহলে বিক্রিয়াটা করতে তোমার সুবিধা হবে। আচ্ছা AB2, তাহলে বোঝা যাচ্ছে যে বি, এই বি এরও হচ্ছে তোমার কি বলতো যোজনী 1, এক্স এরও যোজনী 1। তাহলে এবার কাকে ধরবে, এক্স কাকে ধরবে, এক্স কাকে ধরবে, এম কে ধরবে, এম কে ধরবে কিনা, তা এম এর যোজনী কত 2 আর এক্স এর যোজনী 1, তাহলে এটা এভাবে লিখতে হবে। তাহলে বলো এই জায়গাটা বুঝছো কিনা, ভালো করে আবার বলি, ভালো করে শুনবা, ভালো করে শুনো। দেখো প্রথম কথা হচ্ছে কি, যখন যৌগ তুমি করবা অর্থাৎ বিক্রিয়া করাবা, তখন মনে রাখতে হবে যে একটা যৌগের বাম সাইডটা হচ্ছে প্লাস থাকে, ডান সাইডটা মাইনাস থাকে। ওকে, আচ্ছা থাকলো। এবার ভাই তাহলে করবো কেমন করে, মাথায় রাখবা একটা যৌগের প্লাস আর একটা যৌগের মাইনাসকে ধরবে, আরেকটা যৌগের প্লাস আর এই যৌগের হচ্ছে মাইনাসকে ধরবে। এখন ধরলো যৌগ, যখন যৌগ ফর্ম করে তখন যৌগ ফর্মের বেসিক রুলটা হচ্ছে তোমাকে অবশ্যই যোজনী এক্সচেঞ্জ করে দিতে হবে। দ্যাট মিনস এর যোজনী যাবে এর কাছে, এর যোজনী যাবে এর কাছে, এটাই মেইন রুল। তো AB2 যেহেতু আছে, দ্যাট মিনস কি বোঝাচ্ছে, এ যোজনী হচ্ছে 2 আর এ কার সাথে আছে, এম এর সাথে। দ্যাট মিনস এই যে এটাই বুঝাইলাম যে এর সাথে এরও যোজনী 2, এম এরও যোজনী 2, না হলে কিন্তু এরকম যৌগ মানে যৌগ ফর্ম করবে না। তাহলে স্টেপ 1টা কি বলতো, বিক্রিয়া করবো। তাহলে বলো তো আমার মতো করে তুমি বিক্রিয়া করতে পারবা কিনা। এই দেখো এই যৌগের হচ্ছে এ হচ্ছে প্লাস আর এই যৌগের বি হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে AB হয়েছে। বুঝতে পারছো, এই প্রসেসটা বুঝলেই হয়ে যাবে। তাহলে স্টেপ 1 আমাদের শেষ ইনশাআল্লাহ। এবার আসি স্টেপ 2। স্টেপ 2টা আমাদের কি, স্টেপ 2টা হচ্ছে বিক্রিয়া। তাহলে প্রথমটা কি বলে গেল, বিক্রিয়া করব। ওকে, বিক্রিয়া করলাম। 2 নাম্বারটা হচ্ছে কি, জার কে, তাহলে দেখো লেখা আছে জার KSP দেওয়া থাকবে, তাকে আলাদা করে, মানে তাকে নিয়ে কাজ করবো অ্যাকচুয়ালি, আগে লিখি। হ্যাঁ, যার KSP দেওয়া থাকবে তাকে নিয়ে কাজ করব, তাকে নিয়ে কাজ করব। তাহলে কি রকম কাজ করব তাকে নিয়ে, তাহলে প্রশ্ন তো আসতে পারে যে তাকে নিয়ে কি রকম কাজ করব, তাকে ভাঙবো। তা ভাঙে হচ্ছে তার KIP বের করব, ওই যৌগকে ভাঙবো এন্ড KIP বের করব। বুঝছো, এই অনেকে এই যৌগটা এই জিনিসটা বোঝে না, স্টেপ 2টা বোঝে না, যে যার KSP দেওয়া থাকবে তাকে নিয়ে কাজ করব। তা কি কাজ করবো ভাইয়া, তাকে নিয়ে কাজ করব হচ্ছে যে ওই যৌগটাকে ভাঙবো এবং হচ্ছে ওটার KIP বের করব। তাহলে দেখি প্রথমে আসি, তাহলে প্রথমটা পাইলাম, তাহলে কি পাইলাম বলো তো, ফার্স্ট বিক্রিয়া করব, বিক্রিয়া করতে পাইছি কিনা। ওকে, তা বিকে বলো কার KSP দেওয়া আছে, AB2 এর, তাহলে আমাকে ধরতে হবে কাকে নিয়ে, AB2। তো দেখো AB2 কে ভাঙলে কিরকম হবে দেখাইছিলাম তো আপনাদের, এটা প্লাস বিটা হচ্ছে মাইনাস, তাহলে A প্লাস কত হবে, 2 প্লাস হবে, আর বিটা হবে মাইনাস, কিন্তু সামনে হবে 2। বুঝতে পারছো কেন 2 হবে, এটা বুঝাইছি কিনা, অলরেডি বোঝানো শেষ। তাহলে এটা কাজ করলাম ভাই, এখন কি করব, KIP বের করব। KIP এর জন্য রুল বুঝতে হবে ভাইয়া, KIP এর জন্য। এবার আসি স্টেপ 3। স্টেপ হচ্ছে 3। স্টেপ 3টা কি ভাইয়া, KIP যে বের করবা, তাহলে এই যে কার কার KIP বের করতে হবে, এটা আয়ন আর এই আয়নের। আয়ন দেখো আয়নিক গুণফল, KIP মানে কি বলতো, আয়নিক গুণফল। KIP মানে কি, আয়নিক গুণফল। তা আয়নিক গুণফল মানে কি, আয়নের গুণফল, রাইট। তাহলে আয়ন, এই দুইটা আয়নের আমাদের গুণফল বের করতে হবে। তাহলে এখন লিখি, এখন হবে কি A2 প্লাস এর ক্ষেত্রে। হ্যাঁ, ভালো করে বুঝবা, আমি তোমাকে কোনো পেন দিব না, ভালো করে খালি আমার কথাগুলো শুনবা, তাহলে বুঝবা। তাই কথা হচ্ছে এইটা কি জানো, ঘনমাত্রা চিহ্ন। আমরা জানি ঘনমাত্রা S দেওয়া হয়, C দেওয়া হয়, এই থার্ড ব্র্যাকেট দেওয়া হয়, এগুলো মানে হচ্ছে ঘনমাত্রা। অলরেডি আমরা এগুলো নিয়ে কথা বলছি, রাসায়নিক পরিবর্তনে আরো কথা হবে। তা এখন আসি এটার ক্ষেত্রে আমি কিভাবে কাজ করব ভাইয়া। সুন্দর সুন্দর কিছু কাজ আছে, দেখা যাচ্ছে, এটা কি দেখা যাচ্ছে, ফ্রেমটা দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে এবার আসি আমরা এটাতে ভাইয়া কি কাজ করব। এখন আসি KIP এর জন্য আমরা কোন সূত্রটা ইউজ করব, অবশ্যই মাথায় রাখবা। দেখো দুইটা পাত্র আছে যেহেতু, তাহলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে KIP নির্ণয়ের ক্ষেত্রে, KIP নির্ণয়ের ক্ষেত্রে
তাহলে দেখো তো কেআইপি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, V1S1 সমান হচ্ছে V2S2। এটা কোন সূত্র বলো তো, এটা কোন সূত্র মনে আছে? এটা হচ্ছে রাশিক পরিবর্তনে আছে, পানি যোগ করি আমরা বলি, এটাকে লঘুকরণ সূত্র বলা হয়, ঠিক আছে, লঘুকরণ সূত্র বলা হয়। তাই এটা দিয়ে আমরা কাজ করব। অ্যাকচুয়ালি তাহলে কি করব বুঝবো কি, এটা কি ভাইয়া ঘনমাত্রা না রে, ঘনমাত্রা তো তুমি কি বের করতে যাচ্ছ? তাহলে দ্যাট মিন্স তোমাকে একটা কাজ করতে হবে যে আমার যেটা দেওয়া আছে, এখন প্রথমে আসি ভাইয়া, আগে শান্ত হও শান্ত হও। দেখো এটা কোথায় আছে বলো তো, এ আছে এই যোগে, তাহলে এই যোগ নিয়ে সব কাজ। প্রথম কথা হচ্ছে তাহলে আমি বের করতে যাচ্ছি কি V2, দেখো V1 অ্যাকচুয়ালি সরি S1 এখানে কিন্তু দেওয়া আছে। এখন তুমি আমাকে বলো এটা দেওয়া আছে কোথায়, এই পাত্রে, এই পাত্রে এটা কি, এটা কি, এটা হচ্ছে V1, এইটা কি রে, এটা S1, রাইট, S1, রাইট। তাহলে বলো V2 তাহলে কোনটা, V2 মানে কি মিশ্রণ করছো না তুমি, মিশ্রণ করছো, দ্যাট মিন্স হচ্ছে এইখানে। তাহলে আসি, তাহলে প্রথমে আসি V1, এই দেখো আমি কিন্তু লিখছি যে A2 আয়নের ক্ষেত্রে, তাহলে V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 60 ml, ওকে। V2 এর মান কত, অবশ্যই মাথায় রাখবা যে V2 মানে মিশ্রণের আয়তন, মিশ্রণের আয়তন। তাহলে বলো কত, 60 যোগ 40 ml, তাহলে কত হচ্ছে 100 ml। দেখো তো নিচে কত দূর পর্যন্ত আসে, ফ্রেমটা ফির না দেখা গেলে সমস্যা। আবার দেখো তাহলে S1 এর মান কত, S1 এর মান কত 0.4 মোলার। তাহলে আমরা বের করতে যাচ্ছি কি S2 বের করতে যাচ্ছি। তাহলে বলো S2 সমান কি লেখা যাবে, V1S1 বাই V2। তাহলে এটার মান বের করলেই হয়ে যাবে। তাহলে দেখো 60 গুণ হচ্ছে কত 0.4 ভাগ হচ্ছে 100, এটা হাতে করা যাবে। হাতে করলে দেখো কি হবে, 4/10, 0 0 কাটা 4 4 24 উপরে থাকবে, 24 ভাগ 100, দ্যাট মিন্স 0.24 মোলার। দেখো তো 0.24 মোলার আসবে কিনা, এই যে দেখো 0.4 আছে, 4টাকে লেখা যায় 4/10, তাহলে 10 যদি কাটো 60 থেকে তাহলে 6 থাকে, তাহলে 4 6 24, আর 24 ভাগ 100 মানে 0.24। তাহলে দেখো আমরা S2 বের করলাম। এইভাবেই তোমাকে কি করতে হবে বলো তো, যে স্টেপ 3টা কমপ্লিট করতে হবে। তাহলে বলো আমরা কি বুঝলাম, যে A2 প্লাস যে আয়ন আছে, অর্থাৎ A2 প্লাস আয়নের ঘনমাত্রা, এটা কিন্তু ভাষাটা কি A2 প্লাস আয়নের ঘনমাত্রা। এবার কি বের করব, 2B মাইনাস আয়নের ঘনমাত্রা, রাইট। এটা বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে আমরা দেখো কেআইপিটা নির্ণয় খুব সুন্দরভাবে করতেছি, আর সবসময় এই সূত্রটা ইউজ করতে হবে। আর দেখো আমরা কিভাবে নিলাম বলতো, আমরা এই পাত্রই কেন নিলাম, আমরা এই পাত্র নেওয়ার কারণটা কি ভাব বলতো, যে A2 প্লাস আয়ন, এটা আছে শুধুমাত্র এই জায়গাতেই, মাথায় রাখবা এ কোথায় আছে, এই পাত্রেই আছে। সো এই জন্য এই পাত্র নিয়ে সব কাজ, শুধুমাত্র ঘনমাত্রাটা তোমার এক বালতিতে আছে 60 মিলিলিটার, একটাতে 40, যখন একখানে করে দিবা 100ই তো হবে না, তো V2টা সবসময় 100 মাথায় রাখতে হবে। তা এরপর যদি আমরা আসি, এটা মনে রাখবা কত 0.24। আচ্ছা এবার যদি আমরা আসি, দেখো এবার আমরা যদি আসি, তাহলে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কি 2B মাইনাস আয়নের ক্ষেত্রে, এত এর ক্ষেত্রে, হ্যাঁ এটা কি করব, খুব সুন্দরভাবে একটা দায় দিব, এখানে লেখা উচিত। আচ্ছা তাহলে এখানে তো অবশ্যই S2 সমান হচ্ছে কি V1S1 বাই হচ্ছে V2। এখানে V1 দেখো প্রথম কথা হচ্ছে যে 2B মাইনাস আয়ন কোথায় আছে, কোন পাত্রে আছে রে, এই দেখো তো কপ 1 নম্বর না 2 নম্বর পাত্রে, অবশ্যই 2 নম্বর পাত্রে। তো দেখো এটা হচ্ছে আমাদের কি, তাহলে এটা হচ্ছে কি V1, এটা কি S1। আচ্ছা তাহলে দেখো V1 কত 40 মিলিলিটার, V2 তো বললামই যে 60 যোগ 40, দ্যাট মিন্স 100 মিলিলিটার। S1 হচ্ছে কত 0.2 মোলার, আর S2 হচ্ছে বের করতে হবে। তাহলে বলো কি হবে, যে 40 গুণন কত 0.2 ভাগ হচ্ছে 100। তো এটাও মুখে করা যাবে, 0.2 মানে হচ্ছে 2/10, যদি কাটো 4 2 8, তাহলে হচ্ছে 0.08 মোলার, যদি ভুল না করি। দেখো তো 0.2 মানে কি, হাতে এগুলো করাই, দেখো শোনো অ্যাডমিশনের ক্ষেত্রে ভাইয়া হাতে কাজ করা লাগবে। দেখো 40 গুণন 0.2 যে আছে, এটা কিভাবে করব, 2 ভাগ 10 কাটো, তাহলে 4 4 দুগুণে কত হয় 8 হয়। এই 8কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কত হবে 0.08 হবে না, এটাই আর কি, ঠিক আছে। দেখো তো আমরা পেয়ে গেছি কিনা, তাহলে আমরা স্টেপ 3 পর্যন্ত বুঝতে পারছি কিনা। দেখো স্টেপ 3 যদি হয়ে যায়, দেখো কেআইপি নির্ণয়ের ক্ষেত্রে V1S1 V2S2 ব্যবহার করব। তারপর কি করব, কেআইপি বের করবা, তারপর কি আমাদের আর কোনো কাজই নেই। তাহলে আমাদের তো হয়ে গেল সবগুলা। তাহলে এখন আসি কেআইপি। কেআইপিটা কি ভাইয়া, কেআইপি আর কেএসপির মধ্যে ডিফারেন্সটা কি? কেআইপিটা তাহলে কি হচ্ছে বলতো, যে A2 প্লাস গুণন 2B মাইনাস আয়ন। এখানে জাস্ট পাওয়ারটা, উপরে যে পাওয়ারটা ছিল, দেখো উপরে যে পাওয়ারটা ছিল ওইটা হবে কিনা, এখানে তো আমি পাওয়ারটা লিখছি কি, দেখো তো
এই পাওয়ারটা লেখা হয়নি, এই পাওয়ারটা দিতে হবে, পাওয়ারটা তো মাস্ট। এবং 2b মাইনাস আয়ন, আচ্ছা 2b মাইনাস আয়ন দিব কিনা এখানে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে অনেকে 2b মাইনাস আয়ন, তুমি অনেকে এই জায়গায় যে ভুলটা করে সবার আগে বলি 2b মাইনাস আমি কেন দেই না, আমি কিন্তু এখানে দেই না সাধারণত, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া উচিত, বা আমি দিই না কেন, কারণ হচ্ছে প্রথমটা হচ্ছে কি 2b মাইনাস আয়ন দেওয়ার পর অনেকে 2 দ্বারা গুণ করে দেয় মানে ভিতরে, কিন্তু তোমাকে আমি বলি আমি যেটা বের করছি তুমি দেখবা আমি কি লিখছিলাম 2b মাইনাস আয়নের ঘনমাত্রা লিখছিলাম, আমি কিন্তু 2b মাইনাস আয়নের ঘনমাত্রা লিখছিলাম। তা সো আই থিঙ্ক এখানে ক্লিয়ার থাকার কথা। দেখো তাহলে a2 প্লাস এবং 2b মাইনাস, আবার বলি যে এখানে কেন পাওয়ার গেল ভাইয়া, যদি জানতে চাও তাহলে আবার বলে দিচ্ছি, ভালো করে শুনবা। ঘনমাত্রার ক্ষেত্রে যদি পাওয়ার সামনে থাকে সেটাকে মানে সরি সহগটাকে পাওয়ারে নিয়ে যাওয়া হয় কেআইপি এবং কেএসপি এর ক্ষেত্রে। ওকে, এবার আসি a2 প্লাস কত ছিল জানি, মানটা বলো তো 0.24, আর এটা কত ছিল 0.08 না, 0.8 পাওয়ার। আচ্ছা কত আসতেছে দেখো তো, হুম 0.2464 এটা, আর কোনো পাওয়ার টাওয়ার নেই। আচ্ছা এই যে মানটা কেআইপির মানটা আসছে, আমরা যদি এখন দশমিকে আর কি নিয়ে যাই, মানে হচ্ছে দশমিকে নিয়ে দিতে চাই, দেখো হচ্ছে 2.4 যদি লিখি 2.4 লিখি তাহলে কি লিখতে হবে বলো তো, 10 ইনভার্স কত লিখতে হবে, কত লিখতে হবে 2.4 লিখবো, কত লিখবো বলো দেখি, দশমিকে তোমাদের কিরকম এক্সপার্ট দেখি কত, আচ্ছা এটা ওকে। আচ্ছা তাহলে মানটা আসছিল হচ্ছে 1.536 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 3। ওকে আচ্ছা গুড। আচ্ছা তুমি আমাকে বলো এই মানটা আমাদের কেআইপি করে আসে, তাহলে আমরা কি করব, কেআইপি বের করবো, এই বুঝছো কেআইপি কিভাবে বের করবো, কেআইপি কিভাবে বের করবো বুঝছো, কেআইপি বের করবো। আচ্ছা এখন তুমি আমাকে বলো কেআইপি আছে কেএসপি আছে, তাহলে তুমি আমাকে বলো তো তাহলে কি লেখা যাচ্ছে, এ দেখো তাহলে আমরা লিখবো যে অতএব কেএসপি কত, কেএসপি ওইটা লিখবা যে হচ্ছে 1.84 ইন্টু 10 ইনভার্স 8। তাহলে অবশ্যই তো জানো যে মাইনাস যার মাইনাস থাকলে যদি যার মান কম হয় সে বড় হয়, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে কি বলতো যে আমাদের কেআইপিটা হচ্ছে কি কেএসপি থেকে বড়, তাই না? তাহলে আমাদের এই শর্তগুলো আবার জানতে হবে, তাহলে বলো তো তাহলে স্টেপ 5 কি লিখবো বলো, স্টেপ 5 কি হবে, এটা কি দেখা যায় দেখো তো এই ফ্রেমটা আসে। আচ্ছা তাহলে হচ্ছে স্টেপ 5টা হচ্ছে আমি কি লিখবো, স্টেপ 5টা লিখবো যে কেআইপি গ্রেটার দেন কেএসপি হলে কি হবে, পদক্ষেপ পড়বে। তোমরা জানো এখানে যে আমরা যদি কেআইপি কেএসপির কতগুলো শর্ত আছে, যেমন যদি বলি যদি উল্টাটা হইতো যে কেএসপি যদি বড় হইতো কেআইপি তাহলে অধক্ষেপ পড়বে না, আর কেআইপি আর কেএসপি যদি সেম হইতো, যদি সেম হয় যে কেআইপি এবং কেএসপি সমান, তাহলে বলতে পারবা কি হবে। আচ্ছা আপনাদের সবার কাজ থাকলো যারা হচ্ছে ভিডিওটা দেখবা তা হচ্ছে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে লিখবা যে ভাইয়া যদি না জানো তাও বলবা, আর না হলে তো আমি বলে দিব, কমেন্টে হচ্ছে রিপ্লাই করে দিব, ঠিক আছে, ইউটিউব হোক ফেসবুক হোক যেখানে দেখতেছো সেখানে হচ্ছে তুমি কমেন্টে লিখবা, ঠিক আছে, লিখবা যে আসলে কেআইপি সমান কেএসপি হলে কি হবে, কেআইপি সমান কেএসপি হলে, এটা সবার হোমওয়ার্ক যে বলবা, যদি কমেন্ট করো ভুল বলো তাহলে আমি ওখানে ঠিক করে দিব, আর ঠিক বললে বলবো যে রাইট হয়েছে। ওকে, তা দেখো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে অধক্ষেপ পড়ার শর্ত খুব কত সুন্দরভাবে আসলে ব্যাপারটা শিখলাম। তা প্রথমত হচ্ছে স্টেপ 1, দেখো আমি কিন্তু স্টেপগুলো নিজে থেকেই মানে এটা হচ্ছে মানে মেক করার জন্য অত কাহিনী করে নিই, আমি অঙ্ক করছি আর হচ্ছে লিখছি যে স্টেপ কিভাবে লিখবা আর অঙ্ক করছি। তা তুমি কিভাবে মনে রাখবা, তোমাকে যদি বলা হয় যে ভাইয়া বলো তো অধক্ষেপ পড়ার ম্যাথগুলো কেমনে করবা, তুমি জাস্ট রিমাইন্ড করবা যে ভাইয়া কি কি বলছো। প্রথমে বিক্রিয়া করবো, দেখো প্রথমে কি করবো, বিক্রিয়া করবো। বিক্রিয়া করবো কেমন করে, অর্থাৎ দেখতে হবে যে আমার হচ্ছে এখানে যে কেএসপিটা আছে ওইটা কার কার মধ্যে আছে, তাহলে দুটো পাত্রে বিক্রিয়া করে ফেলছি। করবো কেমন করে, যে একটা প্লাস আর একটা মাইনাসকে ধরবে, একটা প্লাস আর একটা মাইনাসকে ধরবে। ওকে ধরলা, ধরার পর যখন যোগটা ফর্ম হবে তখন বুঝতে হবে যে অবশ্যই কি হবে বলতো, যে তাদের হচ্ছে যোজনীগুলো হচ্ছে এক্সচেঞ্জ হবে, যোজনীগুলো এক্সচেঞ্জ করছি। তারপর কি করতে হবে, যে কাকে নিব, তাহলে যার কেএসপি দেওয়া থাকবে, যার কেএসপি দেওয়া থাকবে তাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে তার কি কাজ করব, তাকে হচ্ছে ভাঙতে হবে এবং তার কেআইপি বের করব। তো ভাই কেআইপি বের করার জন্য কি
করব কেআইপি মানে হচ্ছে আয়নিক গুণফল, আয়নিক গুণফল মানে হচ্ছে আয়নের গুণফল, দ্যাট মিন্স আয়নের গুণফল কেমনে বের করব, এই যে V1S1 সমান V2S2 দিয়ে। আই থিঙ্ক যদি না বুঝে থাকো আরেকবার ভিডিওটা দেখবা, ইনশাআল্লাহ হচ্ছে দেখবা যে খুব সুন্দরভাবে তুমি কেআইপি কেএসপিটা বের করতে পারবা। দেখো আমরা প্রত্যেকটা প্রসেস দেখাইছি, একটা বোর্ড দেখাইলাম ঢাকা বোর্ড 23-এর। আই থিঙ্ক এটা করার পর তুমি ইনশাআল্লাহ হচ্ছে এটা সুন্দরভাবে কোপ আপ করতে পারবা। এবার হচ্ছে আমরা ঢাকা বোর্ড 23-এরই হচ্ছে আরেকটা প্রবলেম দেখব, যেটা হচ্ছে আমাদের সিকিউ নাম্বার 2, অর্থাৎ গুণগত রসায়ন থেকে যে দুই ধরনের সিকিউ আসে আমরা সেটা দেখাচ্ছিলাম। এটা হচ্ছে 2 নম্বর সিকিউ টাইপটা, অর্থাৎ এটা দেখবা খুব সুন্দর একটা সিকিউ। দেখো গ নাম্বারটা দেওয়া আছে যে কোয়ান্টাম সংখ্যাসমূহের মান হিসেব করে ডি শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। অ্যাকচুয়ালি কোয়ান্টাম সংখ্যা যদি আমি আসি, কোয়ান্টাম সংখ্যাটা একটু যদি বলি, প্রথম কথা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যাতে হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা কয়েক প্রকার আছে, অ্যাকচুয়ালি 4 প্রকার, প্রধানত হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে একটা এড়াই গেছে তা হচ্ছে যে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন আসি এই 4টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমাকে একদম ধারণা থাকা লাগবে। তা বলছে যে কোয়ান্টাম সংখ্যাসমূহের মান হিসেব করে ডি শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। আর একটা বলছে তাহলে এটা আমাদের কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন, ওকে। সবসময় ইলেকট্রন সংখ্যা বলতে পারে, অরবিটাল সংখ্যা বলতে পারে, ঠিক আছে, বলতে পারে। তারপর হচ্ছে ঘ নাম্বার বলছে উদ্দীপকের ইলেকট্রনটি ধাপান্তরের ফলে, দেখো ধাপান্তর হয়েছে বলতে এই জায়গা থেকে ছিল, এখান থেকে ই থেকে একদম চলে আসছে তোমার হচ্ছে বিতে চলে আসছে, ঠিক আছে, যে ধাপান্তরের ফলে সৃষ্ট বর্ণালীর বর্ণ কিরূপ হবে, অর্থাৎ বর্ণালীর বর্ণ জানতে চাইছে। তো এখানেও আমাদের একটা বেসিক আছে, বেসিকটা আগে দিব, বেসিকটা দেওয়ার পর হচ্ছে আপনাদের সাথে কথা বলবো, ওকে। প্রথমত আসি যে আমরা যদি অ্যাকচুয়ালি করতে আসি, আপনারা দেখেন অঙ্কটা আপনারা হচ্ছে তুলে নেন। আমি হচ্ছে যে কাজটা করব, অ্যাকচুয়ালি আমি ফুল লং ভিডিও সামনে আনবো, তার আগে আমি যে জিনিসটা চাচ্ছি, মেবি দেখবেন আপনাদের এক্সামের আগে হচ্ছে এইচএসসি 25 ব্যাচের এক্সামের আগে হচ্ছে, বা এক্সাম আপনাদের মনে করেন 2 দিন পর কেমিস্ট্রি পরীক্ষা, তখন আমি নিয়ে আসতেছি। তো তার আগে আমি যে জিনিসটা চাচ্ছি যে আপনি অন্তত একটু ধারণা রাখেন যে কিভাবে হচ্ছে আমরা কোয়ান্টাম সংখ্যাটা পুরোটা আলোচনা করব, কেমনি কি হবে না হবে। আর দেন হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে যে বর্ণালীর এই যে বর্ণের কথা বলছে, বর্ণ কি রূপ হবে, অর্থাৎ বর্ণ বলতে তোমার হচ্ছে অবশ্যই স্পেশাল কিছু আছে যে তুমি কিছু বুঝতে পারবা কিনা এখানে বোঝার জন্য। তাহলে আপনারা প্রশ্নটা ভালো করে দেখেন, আমি হচ্ছে ওঠাই নিই ইনশাল্লাহ। তাহলে দেখো প্রথমে আসলে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো যে ভাইয়া কোয়ান্টাম সংখ্যার আসলে ব্যাপারটা কি। তো কোয়ান্টাম সংখ্যায় যদি আমি আসি, অ্যাকচুয়ালি কোয়ান্টাম সংখ্যা দেখো, কোয়ান্টাম সংখ্যা, তো এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা হচ্ছে n দ্বারা প্রকাশ করি। তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে অ্যাজিমুথালও বলা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এটাকে l দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, চুম্বক, হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে m। আর স্পিন 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 কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা বলি হচ্ছে এস, রাইট। এখন কথা হচ্ছে এটা কে আবিষ্কার করছে, কত সালে করছে, এগুলো পড়ে নিতে পারো, এগুলো অপশনাল পড়াশোনা। অ্যাকচুয়ালি তোমাকে মেইন থিমটা আমাকে বোঝাই দিতে হবে। তারপর হচ্ছে এখানে আসে যে কে কোনটা নির্দেশ করে, যেমন আকার নির্দেশ করে হচ্ছে এন, আকৃতি নির্দেশ করে হচ্ছে এল। তারপর হচ্ছে চুম্বক কি করে বলো তো, চুম্বক হচ্ছে অরবিটাল নির্দেশ করে। আর স্পিন কি করে, ইলেকট্রন নির্দেশ করে, ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে। আবার হচ্ছে যে বিন্যস্ত এটা ওইটা আছে, ওটা পড়ে নিবা, ঠিক আছে। এখন আসি, মানে অ্যাকচুয়ালি কোয়ান্টাম সংখ্যার যে পার্টটা আছে তোমার বইয়ে, তোমার হচ্ছে হাজারি নাগের বই হোক আর কবির স্যারের বই হোক, যে বইয়ে তোমার কাছে থাকুক না কেন, তুমি হচ্ছে কোয়ান্টাম সংখ্যার পার্টটা একটু যদি রিডিং দাও, তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো তুমি খুব সুন্দরভাবে পড়াইতে পারবা। ওগুলো আমার পড়ানোর আপাতত কাজ না। এখন আমার পড়ানোর যে কাজটা সেটা আমি তোমাকে বলি, ইলেকট্রন সংখ্যা বা অরবিটাল সংখ্যা আসলে তুমি কিভাবে বের করবা। দেখো এন যেহেতু আছে, এই প্রধান কোয়ান্টাম সংখ্যাতে তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যা যা আমরা জানতে পারি সবগুলো আর কি লিখবো, ঠিক আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করে, যে এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করলাম, ওকে। তারপর কি করা হয় যে বলতো, যে আকার, পরমাণুর আকার নির্দেশ করে, আকার নির্দেশ করে। তারপর কি হয় বলতো, যে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, সব থেকে বেশি যেটা লাগবে যে ইলেকট্রন সংখ্যা। আগে অরবিটাল লিখি। অরবিটাল সংখ্যা হচ্ছে কি রকম কাজ করে, অরবিটাল সংখ্যাতে হচ্ছে আমরা জানি n স্কয়ার, কি বলতো n স্কয়ার। আর ইলেকট্রন সংখ্যাতে মনে রাখতে হবে 2n স্কয়ার, মানে দ্বিগুণ থাকে, বুঝছো, দ্বিগুণ থাকে, মানে দুইটা, কমপক্ষে দুইটা থাকে। এই যে দুইটা দিয়ে মনে রাখবা 2n স্কয়ার। আচ্ছা, আরেকটা কি নির্দেশ করে, যেটা হচ্ছে যে তোমার হচ্ছে যেমন কে শেল,
এল শেল, এম শেল, এন শেল, ও শেল। হ্যাঁ, তাহলে এগুলোর জন্য কি কে এল এম এন, তাহলে কে শেল যদি বলে তাহলে দ্যাট মিনস এন এর মান 1, এন এর মান 2, এন এর মান 3, এন এর মান 4, এন এর মান 5। তাই কে এল এম এন ও অর্থাৎ যদি এরকম থাকে তাহলে বুঝবা যে এটা প্রধান কর্ণম সংখ্যার হচ্ছে যে কি কোনটা বোঝাচ্ছে। কে যদি বলো দেখো কে এল এম এন ও এভাবে যদি হয় তাহলে বুঝবা যে হচ্ছে কি কি হচ্ছে। তাহলে দেখো 1 2 3 4 এরকম করে আমরা মনে রাখবো। আর দেখো এটাই হচ্ছে আমাদের পড়াশোনা। এখান থেকে প্রধান কর্ণম সংখ্যা 8, তোমাকে কিছু লাগবে না। তাহলে আমরা একটু ভেঙে দেখাই। প্রথম কথা হচ্ছে যে এটা আমাদের কি প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এ বি সি ডি ই আছে, তাহলে 1 2 3 4 5। তাহলে আমার কাছে কয়টা কক্ষপথ আছে? 5টা কক্ষপথ আছে। দ্যাট মিনস আমাদের শক্তি স্তর কয়টা? 5টা। তাহলে এটা প্রথম এ দ্বারা প্রথম শক্তি স্তর, বি দ্বারা দ্বিতীয় শক্তি স্তর, সি দ্বারা তৃতীয় শক্তি স্তর, ডি দ্বারা চতুর্থ শক্তি স্তর এবং ই দ্বারা পঞ্চম শক্তি স্তর নির্দেশ করতেছে। ওকে, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদের এনাফ। এখন আসি তাহলে কর্ণম সংখ্যার, তাহলে প্রথম পার্টটা প্রধান কর্ণম সংখ্যাতে। আর এখান থেকে ভাই আমার আর কিছু জানা লাগবে? আমি বলি যে আর তোমাকে কিছু জানা থাকা লাগবে না, বাস এতটুকু জানা থাকলেই এনাফ। ওকে, আচ্ছা এবার আসি তারপর যদি আমি আসি সহকারী কোয়ান্টাম সংখ্যাতে। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে হচ্ছে অ্যাজিমুথাল বলা হয়। অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কি বলা হয়? অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তারপর হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা বলা হতো? এল দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে যে যেখানেও যদি আমি বলি প্রথমে হচ্ছে অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা কি বলতো? যে হচ্ছে 2l + 1 আর ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1। আমরা জানি দ্বিগুণ থাকে না, ওই যে হিসাবটা 12 + 1। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে দেখো যে এটা কি হয়, এটা কি নির্দেশ করে বলতো? এটা হচ্ছে আমাদের উপশক্তি স্তর নির্দেশ করে। উপশক্তি স্তর এন্ড আকৃতি বলতে পারো। হ্যাঁ, উপশক্তি স্তর, আকৃতিও কিন্তু নির্দেশ করে। আকৃতি লিখতেছি না, নির্দেশ করে। তাহলে উপশক্তি স্তরগুলো কেমন নির্দেশ করে? দেখো প্রথম হচ্ছে এল এর মান যদি 0 হয় দ্যাট মিনস এস মান 1 হলে পি, এল এর মান 2 হলে ডি, এল এর মান যদি 3 হয় তাহলে হচ্ছে এফ। এসপিডিএফ আমাদের হচ্ছে ব্লক। আমরা যারা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়ছি তারা জানি যে এসপিডিএফটা কি, এটা ব্লক, আবার এটা উপশক্তি স্তর বলা হয়। ওকে, তাহলে এসপিডিএফ তাহলে কেমনে পাবো? এটা কার উপর নির্ভর করে? এল এর উপর, রাইট? ওকে, এখন আসি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে ভাই এতটুকু জানলেই না? হ্যাঁ ভাই এতটুকু জানলেই না, তবে আরেকটা জিনিস জানতে হবে। এবার আসি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই দুইটা মিলে যখন n + l হয় তখন শক্তি নির্দেশ করে। কি নির্দেশ করে? শক্তি। তাহলে এবার দেখো যে আমরা মনে রাখবো কি বলতো? তাহলে শক্তি পরমাণুর শক্তি বা যদি মৌলের শক্তি বলা হয় তাহলে হচ্ছে কি হয় বলতো? n + l। ওই যে বলে না আমাদের যে 3D তে না যেয়ে, যেমন হচ্ছে তোমাকে বলে যে 3D তে না যায় 4s এ যায় কেন, বা 3D থেকে 4s কেমন। যেমন আমি যদি তোমাকে বলি যে 3D এবং 4s এর কাহিনীটা, দেখো 3D এখানে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। যেমন হচ্ছে আমি যদি বলি, একটু মুছে দিই, হ্যাঁ, n + l তাহলে কি নির্দেশ করে? শক্তি নির্দেশ করে। তাহলে প্রথম দুইটা মিলে আসলে কি কি কাহিনী করা যায়? যেমন তোমাকে বলা হয় যে 2D সম্ভব না অসম্ভব, 2D সম্ভব না অসম্ভব, ঠিক আছে? সম্ভবটা অসম্ভব, এরকম যদি প্রশ্ন আসে তাহলে কি করব? অ্যাকচুয়ালি দেখো 2Dটাকে নিবা, নেওয়ার পর দেখো এটা হচ্ছে n এর মান হচ্ছে 2, আর ডিটা হচ্ছে কি l এর মান কত পড়লাম? এটাও 2। তাহলে মাথা রাখবা n এবং l এর মান কখনো সমান হয় না। তাহলে মনে রাখবা যে n এবং l কি হয় না? কখনো সমান হয় না। তাহলে অ্যাকচুয়ালি সহকারী কোয়ান্টাম সংখ্যা আরেকটা কথা লিখবা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n হলে, কি হলে? n হলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 থেকে n - 1। বুঝতে পারছি? তাহলে কি হবে বলো তো? 0 থেকে কি হবে? n - 1। এটা কেমন করে হবে? যেমন দেখাই তোমাকে যে n এর মান মনে করো 4, তাহলে l এর মান কি হবে? 0 1 2 3। 4 হবে না, এই যে n doesn't equal l,
তাহলে n এবং l কি হবে না, কখনো সমান হওয়া সম্ভব না, যেহেতু তাহলে এটা কি হবে, অসম্ভব হবে, রাইট? এটা অসম্ভব হবে, সম্ভব না। তাহলে 2D কি বলতো, অসম্ভব। কেন অসম্ভব? এই যে কারণটা হচ্ছে এগুলা, ঠিক আছে? যেমন আমি তোমাকে বলতে পারি যে 2f সম্ভব না অসম্ভব, যেমন আচ্ছা আসি যে 3D সম্ভব না অসম্ভব, 3D সম্ভব না অসম্ভব, ঠিক আছে? অসম্ভব খ নম্বরে আসতে পারে। তাহলে প্রথমে 3D কে ধরবো যে n এর মান কত, 3, আর l এর মান হচ্ছে কত বলতো, l এর মান কত, 2, দ্যাট মিন্স d এর জন্য। তাহলে দেখো তো n এর মানটা গ্রেটার দেন না, তাহলে দেখো যেহেতু n গ্রেটার দেন l সেহেতু সম্ভব। কি হবে বলতো, সম্ভব। ওকে, বুঝতে পারছি? তাহলে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো বুঝতে হবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম ভাইয়া, দেখো তাহলে এগুলো আসি সব মোছায় দেয়। দেখো তাহলে আমরা কি বুঝলাম, যে প্রধান কর্ণব সংখ্যা যত পাবা, যদি n পাই, প্রধান কর্ণব সংখ্যা যদি কি পাই, n পাই, তাহলে l এর মানটা কি হবে বলতো, 0 থেকে কি, 0 থেকে n-1 হবে। অর্থাৎ কখনো n এর সমান হবে না, অর্থাৎ সবসময় প্রধান কর্ণব সংখ্যাটা কত হবে, সহকারী কর্ণব সংখ্যা বড় হবে। ওকে, তাই এবার বুঝলাম। এবার আসি চুম্বক কর্ণব সংখ্যা। কি বলতো, চুম্বক কর্ণব সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চুম্বক কোয়ান্টাম সংখ্যাতে কি বুঝবো ভাইয়া, চুম্বক কোয়ান্টাম সংখ্যাতে দেখো চুম্বকে আসলে এটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটাকে m দ্বারা প্রকাশ করা হয়, m দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে কি নির্দেশ করে, অরবিটাল নির্দেশ করে, অরবিটাল নির্দেশ করে। হ্যাঁ, তাই এটার মান কেমন হবে, যে এটা কার উপর নির্ভরশীল, অবশ্যই হচ্ছে l এর মানের উপর নির্ভরশীল, যে বুঝতে হবে। কারণ ব্যাপারটা আবার বলি, যে যদি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা m হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা m হলে, সরি l হলে m সমান কি হবে, m সমান হচ্ছে 0 সহ প্লাস মাইনাস l। তাহলে কি বুঝলা, 0 সহ প্লাস মাইনাস l। তাহলে এখন আমি ধরি যে l এর মান যেমন হচ্ছে, l এর মান মনে করো 3, তাহলে m এর মানটা কত হবে, তাহলে কি হবে, -3, -2, -1, 0, 1, 2, 3। বুঝতে পারছি? আর এটা কেন অরবিটাল সংখ্যা নির্দেশ করতেছে, কেন ভাইয়া প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া আমার মনে প্রশ্ন আসলো যে এটা অরবিটাল কেন, কারণ অরবিটালের সূত্র আছে মনে আছে, 12 + 1 মনে আছে? তো দেখো বসাও, 2 × 3 যোগ 1, তাহলে 3 × 2 = 6, কত হচ্ছে 7, 1, 2, 3, 4, 5, 6, 7। প্রমাণ পাইছো? শেষ। এটা হচ্ছে অরবিটাল সংখ্যা নির্দেশ করে। ওকে, তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা এতটুকু খালি মনে রাখলেই হয়ে যাবে। তাহলে কি বলতো, বুঝলাম যে আসলে এটা ডিপেন্ড করে হচ্ছে কার উপর, সহকারীর উপর, রাইট? তাহলে হচ্ছে কি হবে, যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা l হয়, তাহলে এটার মানটা হবে, m এর মানটা হবে 0 সহ প্লাস মাইনাস l, দ্যাট মিন্স মাইনাস থেকে একদম প্লাসের দিকে যাবা। এই যেভাবে দেখাই দিলাম, এইভাবে যদি বুঝো তাহলে খতম। এবার আসি স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে তেমন কোনো কথা বলার দরকার নাই অ্যাকচুয়ালি, যে মাথা রাখবা যে সবসময় স্পিন মানে হচ্ছে, তোমাকে মনে রাখতে হবে এটাকে s দ্বারা প্রকাশ করা হবে, s দ্বারা প্রকাশ, আর হচ্ছে কি বলতো, যে প্লাস মাইনাস হাফ। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে একটা ইলেকট্রনের জন্য কত হবে, প্লাস মাইনাস হাফ। একটা মাথা রাখবা, একটা অরবিটালের জন্য তাহলে প্লাস মাইনাস হাফ। দ্যাট মিন্স একটা অরবিটালে আমরা কি বলি বলতো, একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে। একটা অরবিটালে কয়টা ইলেকট্রন, 2টা। তাহলে একটা অরবিটালের জন্য প্লাস মাইনাস হাফ হবে। তাহলে বলতো 3টা অরবিটালের জন্য কত হবে, 3 × প্লাস মাইনাস হাফ, দ্যাট মিন্স 6টা। সো এইটা যদি বুঝতে পারো ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আই থিঙ্ক আমি চেষ্টা করলাম যে কোয়ান্টাম সংখ্যার তুমি হচ্ছে যে কিভাবে ইলেকট্রন সংখ্যা, অরবিটাল সংখ্যা কিভাবে কপ করবা সেটা। এবার আমরা প্র্যাকটিক্যালে যাই, একদম হচ্ছে আমাদের প্রশ্নে যাই। আমাদের প্রশ্নে কি বলছিল বলতো, কারো মনে আছে যে কি বলছিল, যে ডি, রাইট? আমাদের বলছিল যে ডি এর যে তোমার ডি। তাহলে এখন আসি প্রথম কথা, আমরা কোন কোয়ান্টাম সংখ্যা থেকে শিখছি বলতে পারবা কেউ, যে ডি এর এন এর মান কত হবে? কেউ জানি, আমরা যে শেল থেকে বললাম না, KLMN। তাহলে প্রথম দেখো 1, 2, 3, 4, ডি শেল আসলে কত বলো তো, গড় যদি সলিউশন করতে যায় তাহলে ডি শেল হচ্ছে কত, এন এর মান কত, 4, এন এর মান কত, 4। তাহলে এটার জন্য সবগুলো কোয়ান্টাম সংখ্যার মান বের করে আমাকে কি করতে হবে, ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। তাহলে আমি এখন ঘর রাখি, তাহলে আমাকে ঘর রাখতে হবে, হ্যাঁ ঘর রাখতে হবে। N L M
এস, ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে এস, অরবিটাল ইলেকট্রন সংখ্যা। ওকে, তাহলে এখন আসি, এতটুকু কাজ করলে মনে করো যে ফুল নাম্বার। আচ্ছা ওকে, দেখো আচ্ছা খুব সুন্দরভাবে দেখো এন এর মান কত আমাদের 4, তাহলে বলো এন এর মান যদি 4 হয় এল এর মান কি হয় বলো তো? 0 0 1 2 3। ওকে, আমরা জানি কি বলতো শূন্য সহ n-1 বলি না, শূন্য থেকে অ্যাকচুয়ালি বলি, শূন্য থেকে 0-1 সরি n-1। তাহলে দেখো 4 হলে 0 1 2 3, দেখো চারটাই হয়েছে কিনা। এখন m এর মান আসি, m এর মান কার উপর নির্ভর করে? l এর উপর। ওকে আচ্ছা, তা প্রথমে আসি, আচ্ছা এখানে না করে তার প্রথমে আসি যে এম এর মান কি হয়? শূন্য যখন থাকবে শূন্য, 1 থাকলে কি হবে বলতো? আমার মনে আছে যে কি বলছিলাম, শূন্য সহ প্লাস মাইনাস এল, তাহলে হচ্ছে কি -1 0 1, 2 হলে কি হবে -2 -1 0 1 2, 3 হলে কি হবে -3 -2 -1 0 1 2 3, 0 হলে এটা কয়টা বলতো? এস, এস কি হবে বলতো? এস কি বলছিলাম? এস এর কথা কি বলছিলাম বাপ বলতো? যে একটা অরবিটাল যদি থাকে, একটা অরবিটাল থাকে তাহলে কয়টা হবে? প্লাস মাইনাস হাফ হবে। তাহলে কি হবে? একটা, এখানে কয়টা? একটা, দ্যাট মিন্স প্লাস মাইনাস হাফ। এখানে কয়টা? 3টা, তাহলে 3 গুণন প্লাস মাইনাস হাফ। এখানে কয়টা? 5টা, তাহলে 5 গুণন প্লাস মাইনাস হাফ। এখানে কয়টা? 7টা, তাহলে 7 গুণন প্লাস মাইনাস হাফ। তাহলে কি বুঝলাম বাপ? দেখো তো অরবিটাল সংখ্যা কত আর ইলেকট্রন সংখ্যা কত। তাহলে প্রথমে আসি, দেখো এখানে অরবিটাল সংখ্যা কাকে ধরে বলো তো? অরবিটাল সংখ্যা কাকে ধরবে? এম কে ধরবে। আমরা দেখাইলাম যে আসলে এমটা কি করে? অরবিটাল সংখ্যা নির্দেশ করে। তাহলে দেখো এখানে কয়টা আছে? একটা, তাহলে এখানে হবে 1, এখানে আছে কত? 3, এখানে কত? 5, এখানে কত? 7। আর ইলেকট্রন সংখ্যাকে নির্দেশ করে এস। তাহলে এস যেহেতু নির্দেশ করে তাহলে দেখো তো কয়টা আছে? প্লাস মাইনাস হাফ মানে কি? কয়টা? 2টা, 2 3 দুগুণা 6 5 দুগুণা 10 7 দুগুণা 14। তাহলে মোট কত হবে? এখানেও মোট আর এখানেও মোট, সরি এখানে করছি। তাহলে কত হবে? 7 5 12 12 3 15 একে 16, আর এখানে কত হবে? 14 10 24 36 32। তাহলে দেখো এটা আমরা অনেকভাবে করতে পারি। অনেকভাবে বলতে কিরকম? দেখো আমরা পড়ছিলাম n স্কয়ার, এটা n এর মান, n স্কয়ার করলে হবে কত? 16, এটা অরবিটাল সংখ্যা, আর 2n স্কয়ার অর্থাৎ 2 গুণন 16 দুগুণা 32। তুমি এটা মানে একদম পরীক্ষার রুমেই বুঝে আসতে পারবা যে আসলে তুমি পাবা কি না, অ্যাকচুয়ালি তুমি পাবা কিনা, মানে মার্কটা যে 3 মার্ক আছে তোমার, এই 3 মার্ক তুমি পাবা কিনা এটা পরীক্ষার রুমেই তুমি হচ্ছে বসে বলতে পারবা। ঠিক আছে, খুব সুন্দরভাবে আমরা দেখাই দিছি। এই ক্লাসটা আই থিঙ্ক আমরা যে জিনিসটা দেখাইলাম, এই ক্লাসটা হচ্ছে যে কোনো ব্যাচ, 25 ব্যাচ হোক, 26 ব্যাচ হোক, 27 28 29 30, এরপর যে ব্যাচে আসবে না কেন, সে যদি প্রথমবারও হয়, আই থিঙ্ক যে কথাগুলো বললাম ওই কথাগুলো দিয়েই শুধুমাত্র প্রশ্নটা সলভ করতে পারবে, অর্থাৎ তোমাকে আলাদা কোনো জ্ঞান থাকা লাগবে না। এখন আসি, এটা যদি আমাদের হয়ে যায় ভাইয়া, তাহলে আমরা আপনাদের একটা প্রবলেম দিব। তা হচ্ছে কিরকম? তাহলে বলো তো আমাদের কি হচ্ছে যে 4টা যখন মানে চতুর্থ সেলে আমাদের কত হচ্ছে? চতুর্থ সেলে হচ্ছে আমাদের কত হচ্ছে? ইলেকট্রন কত হচ্ছে? 32টা, রাইট? তাহলে পঞ্চম সেলে, তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে, এটা হোমওয়ার্ক, হ্যাঁ হোমওয়ার্ক, যারা ক্লাসটা দেখবা তারা হচ্ছে আমাকে বলবা যে পঞ্চম সেলে ইলেকট্রন সংখ্যা কত, মানে ইলেকট্রন সংখ্যা কত। আর ষষ্ঠ সেলে ইলেকট্রন সংখ্যা কত, মানে মোট ইলেকট্রন সংখ্যা বের করলে হবে। পঞ্চম সেলে ইলেকট্রন সংখ্যা কত, ষষ্ঠ সেলে ইলেকট্রন সংখ্যা কত, সপ্তম বের করতে পারো 3টা। কত, তাহলে বুঝবো যে আসলে ক্লাসগুলো করে উপকার হচ্ছে। তুমি হচ্ছে কমেন্ট বক্সে লিখবা, যদি ভুল হয় তাহলে তো আমি তো ঠিক করে দিব, রাইট হলেও বলবো যে রাইট হয়েছে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। ওকে, গ তাহলে শেষ। আই থিঙ্ক এখানে কারো কোনো প্রশ্ন করার মানে অপশন নেই। আচ্ছা গ, এবার আসি ঘ নাম্বার। আমাকে কি বলছে ঘ নাম্বার মনে আছে? যে বলছিল যে ইলেকট্রনটি ধাপান্তরের ফলে বর্ণালী সৃষ্টি হবে কিনা, মানে কিরূপ বর্ণ হবে, রাইট? বর্ণের কথা বলছে। তাহলে আমি একটু বর্ণের কথাতে আসি।
প্রথম কথা হচ্ছে কি এই বর্ণালীর ব্যাপারটাতে আগে আসি। বর্ণালীটা হচ্ছে কি আমরা আগে বর্ণগুলো সম্পর্কে জানতে হবে। যেমন হচ্ছে তোমার মহাজাগতিক, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখানে একটা সিরিজ আছে, হ্যাঁ বর্ণালী সিরিজ আছে, বর্ণালী সিরিজ সম্পর্কে জানতে হবে। বর্ণালী সিরিজ যদি তোমার জানা থাকে তাহলে তুমি পরবর্তী কাজগুলো করতে পারবা। যেমন বর্ণালী সিরিজে যদি আমি আসি, আগে বর্ণালী সিরিজটা আসলে কি, কথা হচ্ছে যে উপর থেকে আসবে নিচের দিকে, উপর থেকে কোথায় আসবে, নিচের দিকে আসতে হবে। যেমন আমি যদি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, মানে অ্যাকচুয়ালি আমরা বেসিকটা করব, ওকে বেসিকটা তাহলে বর্ণালী। যদি আজকের পরও যদি বর্ণালী কারো হচ্ছে একটু লং হয়ে যাচ্ছে, দেখবেন যে অল্প পড়াশোনা করাচ্ছি বাট লং হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এর কারণটা হচ্ছে আমরা চাচ্ছি যে সবগুলো জিনিস আগে বলে তোমাকে বোঝাই দিতে, রাইট? আমি উপর থেকে বলে ক্লাস নিব, মানে বোঝাই দিব, তাহলে তো হইলো না ব্যাপারটা। দেখো যে বর্ণালী খুব সহজে তুমি কিভাবে মনে রাখতে পারবা সেই ব্যাপারটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আসি যে বর্ণালী, এই বর্ণালী বা স্পেকট্রাম যেটা আছে এটা আমি বুঝবো কেমন করে। প্রথমে আগে সিরিজগুলো আগে তোমাকে জানতে হবে। সিরিজ বোঝানোর আগে আমি তোমাকে একটা কথা বলি। দেখো এখানে দাঁড়িয়ে দিছি আমি কয়টা, দেখো তো 1 2 3 4 5 6 7। অ্যাকচুয়ালি আমাদের বর্ণালী বইয়ে যে কয়টা আছে, লাইমেন, বামার, প্যাশন, ব্রাকেট, ফুল, হামফ্রিজ, 6 পর্যন্ত আছে, আমি 7 পর্যন্ত দিছি, আচ্ছা বাদ দিলাম একটা, ওকে। দেখো এটার এন এর মান কত 1, এটার এন এর মান 2, এন এর মান কত 3, এন এর মান 4, এন এর মান 5, এন এর মান 6। তা ভাষাটা কি বলা হয়, আগে ভাষাটা বুঝাবো তারপর অঙ্কে যাব। প্রথম কথা হচ্ছে কি বলা হয় যে যদি লাইমেনের কথা বলি, লাইমেন মানে কি n1 একটা মান ফিক্সড, ওকে, যে 1। আচ্ছা এখন কোথা থেকে আসতে হবে মাথায় রাখবা, এই যে 1 লাইমেন যদি হইতে চায়, এটা লাইমেন কখন বলবো, এটাকে লাইমেন কখন বলবো? প্রথম কোশ্চেন হচ্ছে কি এটাকে লাইমেন আমি কখন বলবো? যখন অসীম থেকে আসবে, পাশেরটা থেকে আসবে, উপরেরটা থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে। বোঝা যাচ্ছে কি বললাম বলো তো? যে অসীম থেকেও আসতে পারে, পাশের জন্য থেকেও আসতে পারে, তার পাশের গুলা থেকে আসতে পারে, তার পাশের গুলা থেকে আসতে পারে। দ্যাট মিনস এটা দ্বারা বোঝাচ্ছে, আগে দেখো প্রথমে আসি যে এইখানে বর্ণালীতে দুইটা মান লাগে, একটা হচ্ছে n1 আর একটা হচ্ছে n2। যদি n1 এর মান যদি 1 হয় দ্যাট মিনস এটা লাইমেন কখন হবে? তাহলে n2 এর মানটা কত হইতে হবে? 2 হইতে পারবে, 3 হইতে পারবে, 4 হইতে পারবে, 5 হইতে পারবে, 6 হইতে পারবে, ইনফিনিটি হইতে পারে। তাহলে বুঝতে পারছো মানে n1 এর মানটা কখন লাইমেন হবে? তাহলে কি বুঝলা? সিরিজের ক্ষেত্রে n1 এর মানটা নির্দিষ্ট, n1 এর মানটা নির্দিষ্ট। আরেকটা বোঝাই দিই, অনেকে যেটা সমস্যা হয় যে ভাই n1 এর মানটা ধরবো না n2 এর মানটা ধরবো। মাথায় রাখবি যে 1 বড় না 2 বড় বলতো? 1 বড় অবশ্যই, তাই না? গাধা। n1 অর্থাৎ 1 হচ্ছে ছোট, তাহলে 2 হচ্ছে বড়। দ্যাট মিনস মাথায় রাখবা যে 1 যদি ছোট হয় তাহলে মাথায় রাখবা দুইটা যে মান থাকবে, যার মানটা ছোট সেটা n1 এ বসাই দিবা, যার মানটা বড় তাকে n2 তে বসাই দিবা। দ্যাট মিনস n2টা সবসময়, n2 এর মানটা সবসময় n1 থেকে বড় হবে। কথা বুঝতে পারছি? এখন আসি তাহলে কি বুঝলাম ভাইয়া, লাইমেন কখন আমি বলবো? লাইমেন দেখো তো লাইমেনে আসলে কি বলা হচ্ছে 2 3 4 আর উপর থেকে 2 3 4 5 6 একদম ইনফিনিটি পর্যন্ত যদি আসে তাহলে তার নাম হবে লাইমেন। এখন বলো তো বামার কখন হবে? এটা বামার কখন আমি বলবো? বামার হইতে হলে কি হইতে হবে? 3 4 5 6 একদম ইনফিনিটি, ঠিক আছে? ইনফিনিটি পর্যন্ত 6 7 8 9 10 তুমি বলতে পারো। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে কি বুঝলাম? তাহলে দেখো লাইমেন বামার গেল, তারপর কি বলতো প্যাশন, না যত দাও, তারপর কি প্যাশনের পর কি লাইমেন বামার প্যাশন, এটা হচ্ছে ব্র্যাকেট হবে, তাই না? লাইমেন বামার প্যাশন ব্র্যাকেট। এবার কি লিখবো? ফুন্ড, হামফ্রিজ, এটা আমাদের সিলেবাসে হামফ্রিজ। তাহলে ইনটু মানটা কত হবে? 7 8 9 ইনফিনিটি। বুঝছো? তাহলে দেখো প্রত্যেকটা দেওয়া আছে, এটা করে ঘর করে দিই। এটা হচ্ছে ঘর,
হ্যাঁ ভাইয়া, তাহলে বুঝছো, এখন সিরিজ বলতে পারবা কিনা? তাহলে বললাম কি N1 আর N2 যে ব্যাপারটা আছে ভালো করে শুনবা। N2 থেকে আসে N1 এ, N2 থেকে আসে কোথায়? N1 এ। তাই N1 এর মান যখন হচ্ছে 1 হবে তখন নাম হচ্ছে লাইনম্যান, 2 হলে নাম হয় বামার, 3 হলে প্যাশন, 4 হলে ব্রাকেট, 5 হলে ফুল, 6 হলে হামপ্রেস। এটা বুঝতে পারছি। এখন আসি ভাই, এটা তো বুঝলাম, এটা বুঝছো কিনা বলো তো আগে, যে N1 আর N2 এর মানটা এখানে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমি আরেকটা কথা বলবো, আর একটু অল্প কথা। তা হচ্ছে তোমাকে জানতে চাই যে কিন্তু বর্ণ কি রূপ হবে। তাহলে এরা আসলে উৎপত্তি স্থল আছে এদের একটা, ঠিক আছে? খুব সুন্দরভাবে মনে রাখবা। যদি এখানে জায়গা দাও আমাকে, তাহলে আমি হচ্ছে উঠাই নিচ্ছি, ঠিক আছে? এই উৎপত্তি স্থলটা জানা অনেক বেশি জরুরি, কারণ হচ্ছে আমি তোমাকে আবার বলি যে এই প্রশ্নগুলো যে করে না, প্রশ্নে তুমি দেখে জাস্ট অ্যান্সার বলতে পারবা। কথা হচ্ছে তোমাকে ওই পরিমাণ নলেজ নেওয়া লাগবে। যদি আসি আমি যে লাইমেনের উৎপত্তি স্থল হচ্ছে লাইমেন হচ্ছে অতি বেগুনি। কোথায় বলো তো? অতি বেগুনি, দ্যাট মিনস ইউভি। তারপর হচ্ছে কি বলতো? পামার, এটা হচ্ছে দৃশ্যমান। এটা কি বলতো? দৃশ্যমান ভিজিবল রে। হ্যাঁ, লাইমেন, বামার, তারপর হচ্ছে কি প্যাশন, তারপর কি ব্রাকেট, তারপর কি ফুন্ট, তারপর হামফ্রিস। এরা সবাই হচ্ছে কি বলতো? অবলোহিত, দ্যাট মিনস হচ্ছে আইআর রশ্মি, আইআর। এরা সবাই হচ্ছে কি বলতো? আইআর। তাহলে কি বুঝলা? তাহলে বলতো দৃশ্যমান, দৃশ্যমান। এখন তোমাকে যে প্রশ্ন বলছে যে ভাইয়া কি বলছে বর্ণ কি রূপ হবে, এর কারণ তো আছে। দেখো বামার কখন হয়? N1 এর মানটা 2 হইতে হয়। তুমি দেখো তো ভাইয়া এখানে কোথায় আসছে? দেখো 5 থেকে আসতেছে, রাইট? কোথা থেকে আসতেছে? 5 থেকে আসতেছে। কোথায় আসছে? বি তে আসছে। বি মানে হচ্ছে 2। দেখো 2 এ আসছে, দ্যাট মিনস বামারে আসছে। এই জন্য তোমাকে বলছে যে বর্ণ কি রূপ হবে, কারণ বামারে হচ্ছে তোমার কোথায় হয় বলতো? দৃশ্যমানে হয়। আর দৃশ্যমানের রেঞ্জটা মনে রাখতে হবে। এখন দৃশ্যমানের রেঞ্জ পড়াবো, তাহলে বলো তো এটা বুঝছো কিনা? যদি বুঝতে পারো ওকে ইনশাআল্লাহ। এবার আসি, দেখো আর আমি একটু দ্রুত করাচ্ছি এই জায়গাগুলোতে, কারণ কথাগুলো বেশি বলতে হবে। দেখো এখন আসি যে আমরা দৃশ্যমানটা দেখবো। দৃশ্যমানটা অনেকে মুখস্থ করতে পারে না ভাইয়া। আমি দেখো যেভাবে পড়াচ্ছি, 380 থেকে 780 ন্যানোমিটার। আই থিঙ্ক তোমার ক্লিয়ার হয়ে যাবে। বলো, আমার মনে হয় না এখানে কেউ আছে যে এটা মনে রাখতে পারে না। বেনি, আশা, কলা, ভিপ, জিওর, ইংলিশ, বাংলা সব একদম পাগল সবাই। তা দেখো তো ওই মনে রাখে হচ্ছে কি বেনি, হ, কলা। আবার অনেকের পিনিক বেশি, তারা কি করে? ইংলিশটা মনে রাখে, ভিপ জিওর। তা তোমাদের মতো আমি মনে রাখছিলাম ভিপ জিওর। হ্যাঁ, এখন আসি। ভিপ জিওর মানে কি? বেগুনি, যে ভায়োলেট। আইতে হচ্ছে ইন্ডিগো, নীল। তারপর বিতে হচ্ছে ব্লু, আসমানি। তারপর জিতে হচ্ছে কি? গ্রিন, এটা সবুজ। হতে হচ্ছে হলুদ, দ্যাট মিনস ইয়েলো। কতে হচ্ছে কি বলতো? হ্যাঁ, কমলা, দ্যাট মিনস ওতে অরেঞ্জ। আর লালতে হচ্ছে রেড, রাইট? আচ্ছা, এবার আসি যে আমরা তাহলে এটা লিখবো। বেনি, আশা, কলাটা সুন্দরভাবে লিখবা। বলো কি? বেগুনি, তারপর কি? নীল, আসমানি, তারপর কি? সবুজ, তারপর হলুদ, কমলা, আর হচ্ছে লাল। এটা লেখা হবে, এটা মুখে সবাই বলতে পারে। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। একদম মনে রাখতে পারবে। এখন আসি যে কিভাবে মনে রাখবা। এখানে দেখো আমি একটা সিকোয়েন্স মনে রাখি। এটা আসলে হচ্ছে আমি এইচএসসি থেকে, যখন এইচএসসি পরীক্ষা দিই 21 সালে, তার আগে থেকে, অর্থাৎ হচ্ছে ফার্স্ট ইয়ার যখন ছিলাম আমি 19 থেকে আসলে এভাবে পড়ি। এখন তো মনে করো যে একদম মানে ঠোঁটে লেগে গেছে। এমন ভুল, মুখে যদি বলতে ভুলও হয় দেখবা যে লিখতে সময় ভুল হচ্ছে না। তা দেখো কি বলতো? 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে একদম 575, 575 থেকে 590, আর 590 থেকে 647, 647 থেকে 780। অনেকে আছো তোমরা যারা স্মার্ট, যাদের মনে খুব থাকে। ভাই আমার মনে থাকে না, কারণ আমার এই একটা মাথায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টায় লেখা লাগে, 4টায় ঢোকানো লাগে, 4টা পড়ানো লাগে, সব কিছু করা লাগে। সো এই কারণে আমি যেহেতু একটু, কারণ ভাইয়া আমার এর থেকে ভালো কিছু আমাকে মনে রাখা লাগবে, এইটা আমার মনে রাখে তো খুব কাজ নেই। সো আমি এইভাবে মনে রাখি, যখন কোনো রেঞ্জ আসে তখন আমি মিলাই। দেখো প্রথমে আগে লিখি বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। 7টা হয়ে গেল। 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647, 647 থেকে 780। যে বর্ণটা হয় ওইভাবে বর্ণটাকে ধরে ওইভাবে লাগাই দিই, ঠিক আছে? একটু টাইম লাগে বাট
হয়ে যায়, বুঝতে পারছো? ওটা সমস্যা নেই, আই থিঙ্ক এটা চেষ্টা করে দিতে পারো। এটাই হচ্ছে তোমার দৃশ্যমান। তাহলে কি বুঝাইলাম ভাইয়া? দেখো আমি এতক্ষণ ধরে তোমাকে বুঝাইলাম যে এইখানে যে প্রশ্নটা করছে, রাইট, প্রশ্ন করছে, এটা কেন তোমাকে বললো যে বর্ণ কিরূপ হবে। দেখো প্রশ্নটা কিন্তু দৃশ্যমানে না হলে তোমাকে বলতো না যে বর্ণ কিরূপ হলো, তোমাকে বলতো যে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তোমাকে কিন্তু বলছে বর্ণ কিরূপ হবে। তাহলে মাথায় রাখবা যে বর্ণ কিরূপ হলে কেন বললো, এই কথাটা কিন্তু আমি ফার্স্ট বুঝাইলাম। দেখো এটা রেঞ্জের মধ্যে কার মধ্যে পড়ে? এটা বামারের মধ্যে পড়ে। আর বামারটা কোথায় পড়ে বলো তো? দৃশ্যমানে পড়ে। আর দৃশ্যমানে বর্ণগুলো এই রেঞ্জে আসবে। আর এগুলো সব কোন এককে? ন্যানোমিটারে। তাহলে তোমাকে এই জায়গাগুলো জানতে হবে। তাহলে বলো এই জায়গাটা বুঝলাম। এখন আসি এমসিকিউর ক্ষেত্রে তোমাদেরকে একটু খেলা দেখাই। এগুলো তো গেল ভাইয়া, লাইমেন, বামার, ব্রাকেট, হামপ্রিস, এগুলা হইলে তোমার কি হবে? n1 এর মানটা নির্দিষ্ট। ভাইয়া n2 এর মানটা কি কখনো নির্দিষ্ট হইতে পারে না? এই প্রশ্নটা সবার আসতে পারে। তো আমি তোমাকে একদম সুন্দরভাবে পড়াই দিচ্ছি। আমি এতটুকু বলি যে তোমাকে আর বর্ণালীতে কোনো কিছু পড়া লাগবে না, এটা মাথা রাখবা অ্যাডমিশন পর্যন্ত। দেখো এবার আমাদের কথা হচ্ছে কি n1 এর মান নির্দিষ্ট আমরা কোথায় পাই? যখন সিরিজের ক্ষেত্রে লাইমেন, বামার, ব্রাকেট, ফুড, হ্যামফ্রিস এগুলো যখন থাকে তখন হচ্ছে কি হয় বলতো? n1 এর মানটা নির্দিষ্ট হয়। n2 এর মানটা নির্দিষ্ট হয় কোথায়? কার মান? n2 এর মান। তাহলে এখন আসি, যখন প্রশ্ন তোমাকে বলবে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, কি বলতো? আচ্ছা একটি সূত্রটা আগে দেই, যে কোন সূত্রটা দিয়ে আমরা করব। এই সূত্রটা হচ্ছে এরকম, 1/n1 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে 1/n2 এর উপর স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্রটা। এখন আসি তোমার একটা প্রশ্ন কি কি আসতে পারে? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, তারপর কি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, তারপর কি লাইন বলবে যে মনে করো যে বামারের তৃতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন বলতে পারে। তো তৃতীয় লাইনের n2 এর মানটা নির্দিষ্ট কোথায় কোথায় সেটার জন্য দেখো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যদি বলে, সর্বোচ্চ মানে কি আমি তোমাকে বলছিলাম, দেখো তরঙ্গ দৈর্ঘ্য এরকম যদি দেই, বুঝো এটা হচ্ছে n1, এটা 2, এটা 2, এটা 3, 4, 5, 6। তুমি আমাকে বলো তো যে এইখান থেকে যদি আসে মানটা অনেক বেশি হবে না? বা অসীম থেকে যদি মানটা আসে এই দৈর্ঘ্যটা বেশি না? দৈর্ঘ্যটা বেশি। আর এর কাছাকাছি থাকলে এটা কি দৈর্ঘ্য কম না? তাহলে মাথায় রাখবো অসীম থেকে যখন আসবে তখন সর্বোচ্চ হবে, আর যখন কাছাকাছি হবে তাহলে হচ্ছে সর্বনিম্ন হবে। তাহলে মনে রাখবা সর্বোচ্চ তরঙ্গ যদি বলে, কি বললাম? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বললে n2 এর মানটা হবে ইনফিনিটি। n2 এর মানটা কি হবে? ইনফিনিটি। তাহলে সর্বোচ্চ যদি বলে, সর্বোচ্চ বললে n2 এর মানটা কি হবে? ইনফিনিটি হবে। সর্বনিম্ন যদি বলে, সর্বনিম্ন, তাহলে দেখো তো সর্বনিম্ন হলে কি বুঝতেছি? যে পাশেরটাই, কি রে? পাশেরটা, n1 এর পাশেরটা। তাই এটা কেমনে করবে বলো তো দিদার? দেখো n1 প্লাস হচ্ছে 1, বলো বুঝছো কিনা? মানে n1 এর থেকে এক বেশি নিব, তাহলে হবে। n2 এর মানটা কি হবে? n1 প্লাস 1, তাহলে হবে। এখন আছে তৃতীয় লাইন। ভাই তৃতীয় লাইন এরকম প্রশ্ন যখন বলবে লাইনের ক্ষেত্রে, তাহলে কি বলতো? লাইনের ক্ষেত্রে তাহলে কি মনে রাখবো? লাইনের ক্ষেত্রে n2টা কি হবে? n1 প্লাস লাইন সংখ্যা। এখন বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে কার ক্ষেত্রে? লাইনের ক্ষেত্রে। বুঝতে পারছি? যেমন এটার ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই যে এটার ক্ষেত্রে কি হইতো, দেখো বামার মানে কি? n1 প্লাস হচ্ছে লাইন সংখ্যা না? আগে আগে সূত্রটা লিখবা, লাইন সংখ্যা। তাহলে প্রথমে আসি, এখানে বামার মানে কি বলতো? বামার হচ্ছে n1 এর মানে কত? 2, আর লাইন সংখ্যা কত? তৃতীয় 3, তাহলে কত হচ্ছে? 5। বুঝতে পারছি? তাহলে এটা খুব সুন্দরভাবে আমরা করতে পারবো। তার কথা হচ্ছে, আর n1 এর মান তো বামা যেহেতু বলছে তাহলে n1 এর মান কত হবে? 2 এ হবে। ওকে, একদম দেখো খুব সুন্দরভাবে n2 এর মান কোথায় কোথায় নির্দিষ্ট হয়। তাহলে কয় ক্ষেত্রে নির্দিষ্ট হয়? 3 ক্ষেত্রে। তার একটা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যখন হবে তখন n2 এর মানটা হবে ইনফিনিটি, সর্বনিম্ন হবে তখন n2 এর মানটা হবে n1 প্লাস 1 মানে পাশেরটাই। আর যখন হচ্ছে তোমার কি হবে? লাইন সংখ্যা হবে, লাইন বলা থাকবে তৃতীয় লাইন চতুর্থ লাইনের হবে, তখন তুমি কি করবা? n1 প্লাস হচ্ছে লাইন সংখ্যা। বুঝতে পারছো? n2 এর মানটা, তাহলে n2 এর মান এগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট হয়। এখন আসি আমরা অঙ্কটা করতে যাব। দেখো আমরা অনেকগুলো কথা বলছি, আই থিঙ্ক
এই কথাগুলো সব এফেক্টিভ ছিল, বুঝছো? আই থিঙ্ক তোমার এমসিকিউ সিকিউ সবগুলোতেই কাজে লাগবে খুব সুন্দরভাবে। দেখো এখন আসি যে আমাকে বলছে যে বর্ণ কিউব পাবো, তাহলে বর্ণ আমরা দেখলাম যে বর্ণ যেহেতু বলছে আর এটা যেহেতু বামার, সো কি হবে বলতো? বামার যেহেতু, সো কি হবে? আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাবো, রাইট? আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কিসে নিতে হবে? ন্যানোমিটারে নিতে হবে, ল্যামডার মান বের করতে হবে। তাহলে দেখো আমাদের তাহলে সূত্রটা হচ্ছে 1/λ সমান হচ্ছে r ইজ ধ্রুবক, রাইট? 1/n1 এর উপর স্কয়ার 1/n2 এর উপর স্কয়ার। আচ্ছা, আর ইজ ধ্রুবকের মান তো আছে অনেকগুলা। অ্যাকচুয়ালি আর ইজ ধ্রুবকের দেখো মান হচ্ছে কয়েকটা আছে, বলো তো কি কি? 109, 678। হ্যাঁ, এটা কি হয় বলো তো? পার সেন্টিমিটার। কোন এককে? 109, 678 পার সেন্টিমিটার। এটা মিলিমিটারেও আছে, ন্যানোমিটারেও আছে। তাহলে আমাদের সুবিধা হবে কোনটাতে? ন্যানোমিটারই হবে। বা তুমি কি করতে পারো, আরেকটা কাজ করতে পারো। দেখো আর এইচ এর মান কেন বলো তো পার সেন্টিমিটার? কারণ দেখো ল্যামডাটা নিচে আছে, কিন্তু ল্যামডাটাকে যখন সোজা বানাবা, অনেকে ভাই আমার একক মনে কম থাকে, তাহলে ওকে সমস্যা নেই, তবে একক মনে রাখা উচিত। পার সেন্টিমিটার একক কত, পার ন্যানোমিটার একক কত, পার মিটারে একক কত, এগুলো মনে রাখবা। কেন? কারণ তোমার এমসিকিউ তো এটা আসতে পারে। এখন আসি যে ভাই অঙ্ক করার সময় আমার এখন এটা ছাড়া আর অন্য কিছু মনে পড়তেছে না, তাহলে কি করবা? তুমি ল্যামডার মান বের করো। তাহলে ল্যামডার মান কি আসবে? সেন্টিমিটারে আসবে। তাহলে বলো তো, ন্যানোমিটার তো জানো যে 1 মিটার সমান হচ্ছে কত? 10⁹ ন্যানোমিটার, তাই না? 1 মিটার সমান কত? 10⁹ ন্যানোমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান কত হবে বলো তো দেখি? সেন্টিমিটার সমান কত ন্যানোমিটার হবে? 10⁷ হবে, কারণ বোঝো নাই? আরে মিটার থেকেই তো সেন্টিমিটার হইতেই তো তোমার 100 চলে যায়, তাহলে কত হবে? 10⁷ হবে। তাহলে কি করবা? সেন্টিমিটার বের করবা, 10⁷ দ্বারা গুণ করে দিবা, শেষ। আমার কথা বোঝো নাই? তাহলে সেন্টিমিটার তো বড় একক না, মিলিমিটার থেকে ন্যানোমিটার থেকে সেন্টিমিটার বড় একক না, তাহলে এটা করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে এখন আসি ভাইয়া, তাহলে বুঝবো কেমন করে? তাহলে এখানে কি কি আছে? তাহলে আর এইচ এর মান কত ধরবো? 109, 678 পার সেন্টিমিটার। ওকে, তারপর এককগুলো সহ লিখবা। n1 এর মান কত বলো? n1 কোনটা? এখানে মান কয়টা বলো? দুইটা। n1 এর মান কত হবে? 2। n2 এর মান কত? 5 থেকে আসছে। আর কিছু দরকার আছে না, শেষ। তাহলে বলো, হ্যাঁ আমরা হচ্ছে মান যখন বসায় দিব, দেখো n1 n2 মানটা আমরা বসায় দিছি। বসায় দেওয়ার পর এখন হচ্ছে যে আমাদের এখানে দেখো জাস্ট কি করতে হবে? সুন্দর মতো করে করবা কি? 109, 678 থাকবে, এখানে কত? তাহলে হচ্ছে 1/4 আর হচ্ছে 1/25, তাই না? 25 না? আচ্ছা 25। তাহলে কত হচ্ছে? 25 আর 4 লসাগু তো 100ই হবে, তাই না? 100 হবে কি না? 109, 678, তাহলে যদি 100 হয়, 100 তাহলে 4×25 125, আর এটা হচ্ছে -4, তাহলে কত হচ্ছে? 109, 678 গুণ কত? তার উপর হচ্ছে 21 ভাগ হচ্ছে 100। এই মানটা গুণ করে ফেলবা। গুণ করার পর কি করবা? যে এটা পুরোটা উল্টায় দিতে হবে, তাই না? ল্যামডার মান যদি বের করতে চাও তাহলে কি করতে হবে রে? পুরোটা উল্টায় দিতে হবে। দ্যাট মিন উল্টায় দিলে কি হবে? উপরে হবে 100 আর নিচে হবে 109, 678 গুণ হচ্ছে 21। এই মানটা আসবে কিসে বলো তো? সেন্টিমিটার আসবে। তো এই মানটার সাথে কি করবা? এই যে মানটা আছে, এই মানটার সাথে 10⁷ যদি করো তাহলে হচ্ছে ন্যানোমিটার হয়ে যাবে। তো দেখো তো, করো তো দেখি কি হয়। আসে নাও করো, ক্যালকুলেটর নেই, করো। $434.17 ন্যানোমিটার 10⁷ দেওয়ার পর। আচ্ছা 434, তাহলে দেখো আমাদের ল্যামডার মান আসে কত? 434.17 ন্যানোমিটার। তাহলে আমরা কি দেখবো? দেখো তোমার শুরু হয়েছে কত? 380 থেকে 424, 380 থেকে 424 হচ্ছে কি বলতো? বেনি আসা হলো, বেগুনি। নীল হচ্ছে কত? 424 থেকে 450। তাহলে এই মানটা আমার কত? 424 থেকে 450 এর মধ্যে কিনা? তাহলে বলো আমরা কি বলবো? এটা কি বলো? কোন বর্ণ? তাহলে নীল। শেষ।
এই এতটুকুই। তাহলে দেখো পুরো ব্যাপারটাতে আমরা চেষ্টা করছি যে তুমি হচ্ছে সিকিউটা বুঝবা কেমন করে, দেন হচ্ছে পুরা বর্ণালী এবং কোয়ান্টাম সংখ্যা মানে যা যা পড়া লাগে অ্যাকচুয়ালি এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য আমরা সম্পূর্ণটা বোঝাই দিছি। আই থিঙ্ক এতটুকু যদি তুমি প্র্যাকটিস করো, আর একটু আছে যেমন হচ্ছে সময়ায়ন প্রভাব, এটা আমরা যখন মেইন ক্লাসটা নিব যেটাতে একদম সবগুলা প্রবলেম আমরা সলভ করে দিব, সেই ক্লাসটাতে আমরা চেষ্টা করব সময়ায়ন প্রভাব এবং দ্রাব্যতা রিলেটেড যে আর প্রবলেমগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। তবে যে প্রবলেমটা আমি দেখাইছি, দেখা যাবে যে তোমার দ্রাব্যতা থেকে 100% তো আসেই, দেখা যাবে তোমার 90% কভার হয়ে যাবে, বাকি যে 10% থাকবে সেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখা দেবো ইনশাআল্লাহ। তাই আই থিঙ্ক যদি তুমি এভাবে দেখো, আমি যেভাবে সলভ করে দিলাম, অন্তত গুণগত রসায়ন থেকে দুটো যে সিকিউ আছে, একটা সিকিউ খুব সুন্দরভাবে শেষ হবে, দুটো সিকিউ তুমি পারবা, তবে একটু যে গ্যাপ থাকবে সেই গ্যাপটা আমরা পূরণ করে দিব। তুমি বাসায় প্র্যাকটিস করো ইনশাআল্লাহ। আর কথা হচ্ছে যে টাইমে থাকো না কেন, তুমি 26 ব্যাচ, 25 ব্যাচ, 26, 27, 28 যে ব্যাচই হো না কেন, ভাইয়া ভালো করে পড়ো। যদি তুমি একাডেমিকে বা এই শেষ সময়ে এসে পরিশ্রম করো, ইনশাআল্লাহ দেখবা তোমার সামনে জীবনটা অনেক ভালো হচ্ছে। সবাই আসলে এইচএসসি নিয়ে প্যারা নিচ্ছে, কিন্তু আসলে খেলাটা তো শুরু হয় এইচএসসি এর পরে। ইনশাআল্লাহ দেখা হবে তখন। আসসালামু আলাইকুম।